জি, আসসালামু আলাইকুম সবাইকে এবং শুভ সন্ধ্যা। আমি আসিফ ইকবাল চৌধুরী, ডিসকভারিং উইল পাওয়ার উইথ আসিফ ইকবাল চৌধুরী প্রোগ্রাম থেকে আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি ডেইলি স্টারকে, মাহফুজ আনাম স্যারকে এবং ডেইলি স্টার পুরো টিমকে যারা আমাদেরকে এত সুন্দর একটি প্ল্যাটফর্ম দিয়েছেন। আহ, শারীরিক প্রতিকূলতার শিকার মানুষদের বা ফিজিক্যালি চ্যালেঞ্জ যে কমিউনিটিটা আছে বাংলাদেশে তাদেরকে নিয়ে কথা বলার জন্য। আমি শুরুতে একটু আমার ইন্ট্রোডাকশনটা দিয়ে দিই। আমি আসিফ ইকবাল চৌধুরী। 2014 সালের অক্টোবরে মেলবোর্নে একটি সড়ক দুর্ঘটনায় আমি স্বাভাবিক জীবন থেকে একটি ডিফারেন্টলি অ্যাবেল জীবনে চলে আসি। আমি এখন একজন হুইল চেয়ার পার্সন। আমি এখন হুইল চেয়ারে চলাফেরা করি এবং লাস্ট 2-3 বছর থেকে আমি শারীরিক প্রতিকূলতার শিকার মানুষদেরকে নিয়ে কাজ করার চেষ্টা করছি। মৃত্যুর অনেক কাছাকাছি একটা অবস্থা থেকে আমি ফিরে এসেছি এবং দেশে এবং বিদেশে প্রায় 2.5 বছর আমি ট্রিটমেন্ট এবং রিহ্যাবিলিটেশন করেছি। আমি ঢাকা সাভার সিআরপিতেও আমি 7 বছর 7 মাস আমি রিহ্যাবিলিটেশন করি এবং ওই সময়টাতে আসলে আমার মেন্টালি ট্রান্সফরমেশনটা হয় এবং আমি আসলে পারপাস অফ লাইফটা খোঁজার চেষ্টা করি যে ইট কুড বি এ এক্সটেনশন অফ মাই লাইফ এবং আমি এখন এই হুইল চেয়ার লাইফে এসে আমি ভাবতে শুরু করি যে আসলে জীবনে পারপাসটা কি, আমি কি নিয়ে যাব, বা আমি তো চলেই গিয়েছিলাম, এটা হয়তো আমার এক্সট্রা ইনিংস চলছে। সো আমি যখন শারীরিক প্রতিকূলতার শিকার মানুষদেরকে নিয়ে কাজ করার চেষ্টা শুরু করলাম, তখন থেকে আমি দেখলাম যে এই জনগোষ্ঠীটা অসম্ভব রকম সুবিধা বঞ্চিত, নিপীড়িত এবং অবহেলিত। আমরা হয়তো জানি, অনেকেই জানি না বা জানি যে গ্লোবালি ফিজিক্যালি চ্যালেঞ্জ পার্সনদের সংখ্যাটা হচ্ছে 15%। এবং এই থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে বাংলাদেশের মতো এই আমাদের থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে এটা 17 থেকে 18-19% পর্যন্ত। এবং ডেফিনেটলি আমাদেরও প্রায় 16-17% ফিজিক্যালি চ্যালেঞ্জ পার্সনদের মধ্যে অনেক ধরনের টাইপ আছে। আমাদের সরকার কর্তৃক 11টি টাইপকে ফিজিক্যালি চ্যালেঞ্জ বলা হয়। তার মধ্যে আমিও একজন হুইল চেয়ার পার্সন। আমার এই বিশাল জনগোষ্ঠীটাকে আমরা এতটাই অবহেলিত এবং এতটাই ব্যাকওয়ার্ড যে খুবই মানে একদম মানে মিনিমাম লেভেলে তাদের কোনো অর্থনীতিতে ভূমিকা নেই। তো আমি যখন কাজ করা শুরু করলাম তখন আমি ভাবলাম যে আসলে এত গল্প করে লাভ নাই, কিভাবে আমরা তাদেরকে একটু স্বাবলম্বী করতে পারি। কারণ আমার অ্যানালাইসিসটা হচ্ছে কোনো গল্প করে কোনো এত কথা বলে লাভ নাই যদি আমরা একটা ফ্যামিলিকে বা একটা পার্সনকে স্বাবলম্বী করতে না পারি। এবং একটা মানুষই যখন স্বাবলম্বী হবে তখন সেই মানুষটা আর সমাজের বোঝা হবে না। সো দ্যাট ইজ মাই মেইন রিয়েলাইজেশন। আর এই প্রোগ্রামটির নাম উইল পাওয়ার উইথ আসিফ ইকবাল চৌধুরী আমার নামে রাখা হয়েছে কারণ আমি একজন ফিজিক্যালি চ্যালেঞ্জ পার্সন। সো আমাকে আমার কাজ দেখে বা আমার কথা শুনে যদি আমাদের সমাজের কিছু ফিজিক্যালি চ্যালেঞ্জ পার্সন অনুপ্রাণিত হয় তাহলেই হয়তো আমাদের সার্থকতা আসবে। তো আমি লাস্ট, এটা আমার 18তম পর্ব এবং প্রতিটি পর্বেই আমি কিছু সমাজের অত্যন্ত স্বনামধন্য এবং ব্যস্ত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু মানুষকে রাখার চেষ্টা করেছি আমাদের ইন্ডাস্ট্রি থেকে, যাদের আমাদের এই সমাজে এবং এই ইন্ডাস্ট্রিতে হয়তো 2-1 মানুষকে চাকরি দেওয়ার ক্ষমতা রাখে তারা, এবং তারা ডিফারেন্টলি বিজনেস হাউসের সাথে ইনভলভ, বিজনেস বডির সাথে ইনভলভ, এজেন্সির সাথে ইনভলভ। যেমন লাস্ট 3-4টা প্রোগ্রামে আমরা এফবিসিসিআই, চেম্বার অফ কমার্স, ওমেন চেম্বার অফ কমার্স, ই কমার্স এগুলোকে অন্তর্ভুক্ত করার চেষ্টা করছি এবং আমরা আসলে সবাইকে জানাতে চাচ্ছি যে ফিজিক্যালি চ্যালেঞ্জ পার্সন এবং এই ফিজিক্যালি চ্যালেঞ্জ কমিউনিটিটাকে আপনারা একটু সহায়তা করবেন এবং আপনাদের সহায়তায় হয়তো আমরা কিছুটা হলেও আমাদের উদ্দেশ্য সফলতার দিকে যেতে পারবে। আজকে আমি আমাদের সাথে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত সম্মানিত কিছু অতিথি আছেন, তো আমি তাদের সাথে একটু পরিচয় করে দিতে চাচ্ছি। তো আমি প্রথমে পরিচয় করে দিব, আমাদের সাথে আছেন আমাদের অত্যন্ত সম্মানিত আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ স্যার। স্যার প্রেসিডেন্ট বাংলাদেশ চেম্বার ইন্ডাস্ট্রিজ এবং স্যার দীর্ঘদিন বিজিএম এর সাথে কাজ করছেন, স্যার বিজিএম এর প্রেসিডেন্টও ছিলেন। স্যার আপনাকে অনেক ধন্যবাদ এবং আমরা অনেক আনন্দিত স্যার আপনি সময় বের করে আমাদের সাথে জয়েন করেছেন। স্যার আপনার মাইকটা একটু। এখন শোনা যায়? জি স্যার। হ্যাঁ, ধন্যবাদ আসিফ আপনাকে এবং ডেইলি স্টারকে আমাকে এই সুযোগ করে দেওয়ার জন্য আজকে এই প্ল্যাটফর্মে আপনাদের সাথে শেয়ার করার। সো যখন আমার টাইম আসবে দেন আই উইল স্টার্ট টকিং উইথ ইউ। জি স্যার, আমাদের সাথে আরেকজন জয়েন করবেন, যদিও আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি কাকলি তালুকদার আপাকে। কাকলি তালুকদার আপা শি ইজ এ ভেরি ইয়ং এন্টারপ্রেনার। উনি ই কমার্স নিয়ে কাজ করছেন এবং আমরা
ই কমার্সটাকে শারীরিক প্রতিকূলতার শিকার বা ফিজিক্যালি চ্যালেঞ্জ কমিউনিটির জন্য একটা ভেরি ভাইটাল প্ল্যাটফর্ম মনে করছি, যে এটা দিয়ে আমাদের প্রান্তিক লেভেলে সবাই ছড়িয়ে ছিটিয়ে যারা আছে তারা উপকৃত হতে পারবে। সো কাকলি আপা আজকে তার এক্সপেরিয়েন্স শেয়ার করবে এবং তার কিছু গল্প আমরা শুনবো। সো কাকলি আপা, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে জয়েন করার জন্য। আসসালামু আলাইকুম আসিফ ভাই, আপনাকে এবং ডেলি স্টারকে ধন্যবাদ। আজকের এই প্রোগ্রামে পারভেজ স্যার আর হেলাল স্যারের মতো দুজন গুণী ব্যক্তিত্বের সাথে আমাকে লাইভে আমন্ত্রণ জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে আরেকজন অত্যন্ত ব্যস্ত এবং সম্মানিত মানুষ জয়েন করবেন, হেলাল উদ্দিন স্যার। স্যার জয়েন করে ফেলেছে। স্যার আপনাকে অভিনন্দন। আমি এখনই জাস্ট প্রোগ্রামটা ইন্ট্রোডাকশন দিচ্ছিলাম। তো হেলাল উদ্দিন স্যারকে আমরা সবাই চিনি। স্যার প্রেসিডেন্ট বাংলাদেশ দোকান মালিক সমিতি। এবং স্যার আমি আমার প্রোগ্রামটার একটু ইন্ট্রোডাকশন দিয়েছি। আমরা শারীরিক প্রতিকূলতার শিকার মানুষদেরকে নিয়ে তাদের কমিউনিটিটাকে কিছু স্বাবলম্বী করার জন্য যে বিজনেস বডিগুলো আছে আপনাদের মতো যারা বিজনেস অর্গানাইজেশনদের সাথে কাজ করছেন এবং আপনারা লিড করছেন অনেক বড় বড় বিজনেস এজেন্সি গুলোকে এবং সংগঠনগুলোকে, এবং আমরা বিশ্বাস করি যে আপনাদের মাধ্যমে হয়তো আমাদের এই কমিউনিটিটা কিছুটা হলেও বেনিফিটেড হবে। তো হেলাল উদ্দিন স্যার, আপনাকে স্বাগতম আমাদের সাথে জয়েন করার জন্য। জি, ধন্যবাদ। তো আমি শুরুতেই আমি পারভেজ স্যারের কাছে চলে যাব। স্যার, হোয়াট ইজ ইয়োর, আপনি স্যার অনেক বড় এন্টারপ্রেনার, আপনি দীর্ঘদিন গার্মেন্টস টেক্সটাইলে আপনাকে ওয়ান অফ দা পায়োনিয়ার মনে করা হয় এবং গার্মেন্টস ইন্ডাস্ট্রি হচ্ছে আমাদের ব্যাকবোন অফ আওয়ার ইকোনমি। স্যার আপনি বলেন, হোয়াট ইজ ইয়োর পারসেপশন অ্যাবাউট, বা আপনার কাছে স্যার একটু জানতে চাই আমাদের ফিজিক্যালি চ্যালেঞ্জ কমিউনিটিকে নিয়ে আপনি কি ভাবছেন স্যার? ধন্যবাদ। আসিফ, আমি আপনাকে প্রথমে মানে অন্তর থেকে আপনার জন্য আমি দোয়া করি এবং ধন্যবাদ দেই যে আপনি এই ধরনের একটা উদ্যোগ নিয়েছেন, যে কিভাবে ফিজিক্যালি চ্যালেঞ্জ যারা আছে তাদেরকে আপনারা সমাজে সম্পৃক্ত করতে পারেন। এবং এটি যে আমি মনে করি ভেরি ভেরি নবেল একটা উদ্যোগ, এবং এটা আমরা সবাই এটার সাথে সম্পৃক্ত হওয়া উচিত বলে আমি মনে করি। আজকে যে প্ল্যাটফর্মটা আপনি বললেন, যে প্ল্যাটফর্মটা আমি মনে করি যে একটা হলো ফিজিক্যালি চ্যালেঞ্জ যারা, তারা কিভাবে সম্পৃক্ত হতে পারে এবং তাদেরকে কিভাবে সমাজও সেইভাবে রেসপেক্টফুলি তাদেরকে গ্রহণ করতে পারে, তাদের জন্য আপনি এই প্ল্যাটফর্মটা কিন্তু করেছেন। আর আরেকটা হলো সমাজে যারা আমরা যারা ডিফারেন্ট অর্গানাইজেশন চালাচ্ছি বা সমাজে ডিফারেন্ট পজিশনে আছি, তাদেরকে একটা সুযোগ ক্রিয়েট করে দিয়েছেন, যে যাতে করে আমরা আপনাদের কথাগুলি শুনি এবং উই ফিল অলসো রেসপন্সিবল, যে কিভাবে আমরা আপনাদেরকে সমাজের ডিফারেন্ট স্তরে উই ক্যান অ্যাকোমোডেট ইউ। ইটস নট অ্যাকোমোডেট, আমার কথাটা হলো যে আমরা আমাদের দায়িত্বটা যাতে আমরা নেই, সেই জায়গাটা আপনারা কিন্তু নাড়িয়ে দিচ্ছেন এবং হেল্প করছেন টু থিঙ্ক, যে এটা যাতে আমরা চিন্তা করি। আপনি বোধহয় শুনে খুশি হবেন যে আজকে যে হেলাল ভাই এখানে আছেন, উনিও কিন্তু বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রিতে ভাইস প্রেসিডেন্ট ছিল গত টার্মে আমার সাথেই। এবং আমি যখন বাজেটে আমরা সাবমিট করি ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউতে এবং গভর্নমেন্টকে, সেখানে আমি একটা জিনিস খুব পরিষ্কারভাবে আমরা বোধহয় চেম্বার অফ ইন্ডাস্ট্রি প্রথম এটা এনবিআরকে প্রপোজ করে, সেটা হলো যে কোনো অর্গানাইজেশন সে যদি ফিজিক্যালি চ্যালেঞ্জ কে এমপ্লয়মেন্ট দেয়, তৃতীয় লিঙ্গকে এমপ্লয়মেন্ট দেয় এবং রিটায়ার্ডেড যারা আছে তাদেরকে যদি এমপ্লয়মেন্ট করে, এবং সেই এমপ্লয়মেন্ট যদি 5% অফ দ্য টোটাল এমপ্লয়ার হয়, তাহলে তাদের জন্য যাতে ট্যাক্স বেনিফিট দেওয়া হয় সেই কোম্পানিগুলিকে। এবং এটা যখন আমি থ্রো করি, তখন এনবিআর এর চেয়ারম্যান বলে যে আপনি এটা বলতে কি বুঝাচ্ছেন। আমি দেখেন, পৃথিবীর সব দেশে দেখা যায় যেসব কোম্পানিগুলি তাদের 5% বা 10% এই ধরনের মানুষগুলাকে অ্যাকোমোডেট করে, তাদেরকে তখন একটা রিবেট দেওয়া হয়। আর এই রিবেট দিলেই তখন ইন্ডাস্ট্রিগুলি
নিতে আগ্রহী হয়। কারণ অনেক সময় দেখা যায় যে আউটপুটের দিক থেকে বা এফিসিয়েন্সির দিক থেকে কিছু হয়তো লস হয় কিছু কিছু কোম্পানিতে, সো দেখেন তারা তখন এই জিনিসটা শুয়ে নিতে পারে। তখন উনি কিন্তু সাথে সাথে জাম্প মারলো এবং ওই বৎসরই এটা প্রথমে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ এটাকে অ্যাকসেপ্ট করে এবং এই বৎসরেও আপনারা দেখবেন যে একই জিনিস আমি আবারও রেজ করেছিলাম এবং গভর্নমেন্ট কিন্তু সেটাকে সায় দিয়েছে এবং যে কোনো কোম্পানি যদি বা কোনো অর্গানাইজেশন যদি 5% অফ দ্য টোটাল এমপ্লয়ের মধ্যে যদি এই ধরনের ফিজিক্যালি চ্যালেঞ্জ দেখে অ্যাকোমোডেট করে তাহলে তাদেরকে রিবেট দেওয়া হবে। এটা হলো এনকারেজ, যাতে আমি এটা চাচ্ছিলাম যে সমাজের ইন্ডাস্ট্রিগুলি যাতে তাদের রেসপন্সিবিলিটিটা নেয়। সেকেন্ড হলো বিজিএম এর লিডারশিপে থাকাতে আপনারা জানেন যে রানা প্লাজা মতন যে ইনসিডেন্ট ঘটে সেখানে আমরা বিজিএম এ নিজেরাই কিন্তু দায়িত্ব নেই এবং যে এই যে ফ্যামিলি যারা ভিকটিম হয়ে গেল, যারা ওদের যে সন্তানেরা আছে প্লাস যারা কাজ করতে পারে বাট ফিজিক্যালি দে হ্যাভ এ সাম প্রবলেম, তাদেরকেও আমরা অ্যাকোমোডেট করার জন্য কিন্তু একটা এই নীতিগতভাবে আমরা অ্যাগ্রি করি এবং আমরা প্রত্যেকে সেই ইন্ডাস্ট্রিগুলি এগুলি ভাগ করে নেই অলমোস্ট লাইক কত 1200, তার মধ্যে কিন্তু আমার ফ্যাক্টরি প্রায় 26 জন কিন্তু আমরা ওদেরকে আমাদের ফ্যাক্টরিতে কিন্তু চাকরি দেই, যাদের কারো হয়তো হাতের সমস্যা হয়েছে, একটা হাত প্রবলেম হয়ে গেল, কারো পায়ের সমস্যা, কারো চোখের একটা চোখ, আমরাও কিন্তু এরকম নিয়ে আমরা এই দায়িত্বগুলা বিজিএম এর তরফ থেকে বিজিএম এর মেম্বাররা কিন্তু এটাকে সাধুবাদ জানায়। তা আমার বলার উদ্দেশ্য, ইচ্ছা করে আমি কথাগুলি এই জন্য বললাম যে আই থিঙ্ক দ্যাট এই আজকের যে প্ল্যাটফর্ম এগুলিতে হয় কি, যখন আপনি ইন্টারেকশন করবেন তখন দেখবেন যে হয়তো অনেকে জানে না এবং যখন জানবে তখন কিন্তু তারাও কিন্তু এগিয়ে আসবে। ইট ইজ নট লাইক দ্যাট যে আপনি যে কথাটা শুরু করেছিলেন যে এটা একটা অবজ্ঞা সমাজে, আসলে ইটস নট অবজ্ঞা। এটা হলো অনেক সময় দেখা যায় যে আমরা জানি না কিভাবে নিতে হয়, আমরা জানি না কাদেরকে আমরা নিব বা অ্যাপ্রোচ করব কিনা, এই জিনিসটাই কিন্তু বেশি হয়ে থাকে বলেই অনেকে আগ বাড়ায় আসে না। বাট আমি মনে করি যে আমি সেদিনও প্রায় মাসখানিক আগে আমি আমার অর্গানাইজেশনগুলিকে বলেছি আমরা নতুন আবার একটা ফ্যাক্টরি করি। আমি ওখানে ইডিকে স্ট্রেট বলেছি যে দেখেন, আপনারা যদি এই ফিজিক্যাল চ্যালেঞ্জ ছেলে মেয়ে পান, আপনারা যদি ইয়াকে পান, তৃতীয় লিঙ্গ ওদেরকে পান, প্লিজ ওদেরকে আপনারা হায়ার করেন এবং ওদের যাতে কোনোভাবে ওদেরকে অন্যান্য যে ওয়ার্কাররা আছে, ছেলেমেয়েরা আছে, তারা যাতে, কারণ ওদের কিছু কিছু সমস্যা হবেই এবং সেই যে সমস্যাগুলি এগুলি নিয়ে যাতে কেউ ক্রিটিসাইজ না করে, সেজন্য ওখানে ওদের সাথেও কিন্তু আপনারা একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম কন্টিনিউয়াসলি করবেন যাতে দে ক্যান টেক ইট, ওদেরকে তাদের নিজেদের ভাই বোন হিসাবে যাতে ট্রিট করে এবং ওদেরকে তারা হেল্প করে, সো দ্যাট দে ক্যান ওয়ার্ক উইথ ফুল রেসপেক্ট, তাদের যাতে অবজ্ঞা করে যাতে সে পরিবেশ নষ্ট যাতে না করে। ওরা যদি অল্প এফিসিয়েন্সি লেভেল থাকে, স্টিল আই ওয়ান্ট দ্যাট ইউ শুড অ্যাকোমোডেট দেম এবং স্টিল আমি আপনাকে বলবো যে আশেপাশে যারা ওদের সাথে কাজ করছে তাদেরকেও সেই মেসেজটা ক্লিয়ার করে দেন আমার তরফ থেকে যে এগুলি কিন্তু ওদেরই ভাই বোন এবং দে হ্যাভ টু হেল্প, যে তাদের যদি কোনোখানে উইকনেস থাকে, কোনোখানে একটু ভুল হয়, তারা যাতে তাদেরকে নিজের ভাই বোন হিসাবে কিন্তু হেল্প করে দেয়। আই থিঙ্ক দ্যাট this is the awareness is one of the important area to address. আমি আপাতত এটাই বলতে চাই যে we will stand on them। আর আপনার কাছে আমার মেসেজটা হলো যে আসলে এই জিনিসটা যত আমরা এই ধরনের প্ল্যাটফর্মে আপনি যত আনতে পারবেন তত দেখবেন যে এগুলি ইজি টু অ্যাকোমোডেট দেম। আসলে জি স্যার, অ্যাবসলিউটলি রাইট। জি,
আমরা এগুলো নিয়ে কাজ করছি এবং এটাই আসলে আমাদের উদ্দেশ্য। আমি এবার একটু হেলাল স্যারের কাছে যাব। স্যার, আপনার একটু ফিলিংসটা শেয়ার করেন, বা হোয়াট ইজ ইউর, আপনি কি মনে করছেন, বা দোকান মালিক সমিতি, বিকজ আপনার ইয়াটা প্রান্তিক লেভেলে, যেমন স্যার গার্মেন্টস টেক্সটাইল, আমাদের এটা একটু ঢাকা বেসড, ঢাকা, নরসিংদী, নারায়ণগঞ্জ, গাজীপুর, সাভার, বাট দোকানটা হচ্ছে এমন একটা জিনিস মানে যেটা প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে গ্রামগঞ্জ, থানা, জেলা সবখানি অ্যাসোসিয়েশন আছে। সো স্যার, আপনার একটু অনুভূতিটা শেয়ার করেন স্যার আমাদের ফিজিক্যালি চ্যালেঞ্জ কমিউনিটি সম্বন্ধে। ধন্যবাদ আসিফ ভাই। আমি প্রথমেই আপনাকে আসলে মানে খুব কৃতজ্ঞ চিত্তে আপনাকে আমি অভিনন্দন জানাই এবং ডেইলি স্টার পত্রিকাকে অভিনন্দন জানাই। প্রথমত হচ্ছে যে আসিফ ভাই, আপনি আমাকে এতবার কল করেছেন আজকের এই প্রোগ্রামে মানে থাকার জন্য। আমি প্রায় বিভিন্ন প্রোগ্রামে যাই, এতবার কেউ আমাকে নক করে না যে না মানে থাকতেই হবে। এখান থেকে আসলে আমার বুঝতে মানে বাকি নাই যে আপনি খুবই সিরিয়াসলি চেষ্টা করছেন। আমি একটু মাঝখানে বলি স্যার, আসলে আমাদের ইস্যুটা একটু আসলে অতটা গ্ল্যামারাস ইস্যু না, তো এই জন্য আমি খুব চাই যে কেউ যেন আপনাদের মতো ব্যস্ত মানুষরা যেন ভুলে না যায়, ওই জন্য আমি একটু বিরক্ত বেশি করি। ব্যাপারটা ওরকম না, আপনি যথেষ্ট বিজ্ঞ মানুষ। বিষয়টা আমি যেভাবে আসলে মনে করতে চাই, আমরা কিন্তু ফিজিক্যালি, যেটা বলা হচ্ছে ফিজিক্যালি যারা একটু আনএবল, যারা ফিজিক্যালি খুব ভালো না, তাদের কথাই আজকে উঠে আসছে বা আপনি বলার চেষ্টা করছেন বা আমরা আলোচনা করব। বিষয় হচ্ছে আমরা কিন্তু কেউ ফিজিক্যালি ভালো থাকি না। আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের বয়স যখন 40-এর উপরে উঠে যায় তখন আমরা কেউ ফিজিক্যালি খুব বেশি ফিট থাকি না। তারপরে কিন্তু আমাকে নিয়ে সমাজে খুব বেশি বার্ডেন হয় না। যারা আর্লি স্টেজে, যারা ফিজিক্যালি একটু আনফিট হন, তাদেরকে নিয়ে সমাজে এক ধরনের বার্ডেন সৃষ্টি হয়। যে পরিবারে একটি বাচ্চা থাকে বা যে পরিবারে একজন সদস্য থাকেন, তারা খুবই মানে এইটাকে নিয়ে খুবই শাই ফিল করেন এবং বিভিন্ন রকম ভাবে তারা মানে নিজেদেরকে আড়াল করার চেষ্টা করেন। আজকে যদি আপনি এভাবে খেয়াল করেন, রাস্তাঘাটে আপনি যেসব লোকগুলো দেখবেন যারা মানে হাত পেতে নেয়, তাদের প্রত্যেকেই দেখবেন যে কোথাও না কোথাও তার ফিজিক্যালি একটা প্রবলেম আছে এবং সেই জায়গাটাকে সে প্রদর্শন করার চেষ্টা করছে। আমি যখন রাস্তা দিয়ে যাই বা গাড়ি দিয়ে যাই, তখন দেখবেন যে রাস্তা যারা হাত পাচ্ছে তারা কিন্তু তার যে অংশটা ফিজিক্যালি খুব বেশি আনফিট, সে এই জায়গাটাকে সে মানে প্রদর্শন করার চেষ্টা করছে মানুষের মানে কি বলে, আমি যেটা বলতে চাচ্ছি যে আবেগ নেওয়ার জন্য, কিন্তু ও একবারও বোঝে না যে আসলে আমিও কিন্তু এক সময় আনএবল হচ্ছে, আমিও কিন্তু এক সময় মানে আমার শারীরিক অবস্থা কিন্তু ওইরকম থাকছে না। হ্যাঁ হ্যাঁ, অনেকে 40 পর্যন্ত ভালো থাকে, কিন্তু 40-50-এর পরে, 60-এর পরে নোবডি ক্যান নিয়ে যে কেউ ভালো থাকবে এইটা বলা খুব দুষ্কর। অথবা আমার মনে প্রথম আসিফ ভাই, প্রত্যেককে এই জিনিসটা বোঝাবার মানে ব্যবস্থা করতে হবে যে তুমি মানে হ্যাঁ একটা বিষয় তোমার প্রবলেম, তোমার আর্লি স্টেজে তোমার এক ধরনের সমস্যা হয়েছে, এটা বড় সমস্যা না। আপনি যেভাবে খেয়াল করেন, আমার ঠিক এখন মনে আসছে না, আমরা যে একটা ওই যে একটা অ্যাড দেখি এখন, সম্ভবত যারা ওই যে টাকা ট্রান্সফার করে, সম্ভবত বিকাশ অথবা মানে ইয়ে কি বলে আমাদের ওই যে আরেকটা কি নগদ বা বিকাশ, নগদ বা বিকাশ, দেখবেন যে একটা ছেলের দুটো হাত নেই, সে কিন্তু সাইকেল চালাচ্ছে, সে কিন্তু পা দিয়ে মানুষকে টাকা দিচ্ছে এবং সে বিকাশ করছে, সে কিন্তু একটা বড় দোকান সে চালাচ্ছে। এবং এরকম বহু লোক সমাজে পাবে যারা নিজেকে কিন্তু সমাজের সঙ্গে খাপ খাইয়ে নিয়েছেন। অর্থাৎ তারা মানে এইটুকু বুঝতে পারছে যে আসলে তার এই একটা অঙ্গ বা একটা অর্গান তার প্রবলেম, বাট সমস্ত শরীরটা তার প্রবলেম না। কিন্তু যদি মস্তিষ্ক ঠিক থাকে, সে পাগল না হয়, তাহলে তার জন্য জীবনে চলা কোনো সমস্যাই না। তাকে প্রাথমিকভাবে তাকে যে কাজটি করতে হবে, তাকে এটা অনুধাবন করতে দিতে হবে, তাকে ফিল করতে দিতে হবে যে না তুমি এইটা একটা তোমার এই 20টা দিকের মধ্যে একটা দিক তোমার প্রবলেম বা 2টা দিক প্রবলেম, বাকি 18 তো ঠিক আছে। 18টা দিক যেহেতু ঠিক আছে, তুমি নিজের পায়ে দাঁড়াবার চেষ্টা করো। এটা হচ্ছে প্রথম আমার কথা। কাউকে মানে চাকরি দিব, কেউ পা হারিয়ে ফেলবে, কেউ হাত হারিয়ে ফেলবে, তাকে আমি ডেকে এনে চাকরি দিব, এগুলো হচ্ছে তার নিজের যোগ্যতা বলে সে চাকরি পাবে। কিন্তু আজকে আসিফ ভাই আপনি সে মনে করেন যে একজনের যদি দুটো পা নষ্ট থাকে, সে যদি লেখাপড়া জানা লোক থাকে, তাহলে সে কিন্তু একটা ক্যাশে বসে সারাদিন সে কিন্তু ক্যাশ ডিল করতে পারবে এবং সে অনেকের চাইতে ভালো ক্যাশ ডিল করবে। কারণ সে একটা জিনিস বুঝবে যে আমার
একটি অঙ্গ আমাকে ডিস্টার্ব করলেও বা একটি অঙ্গ আমাকে সাপোর্ট না করলেও আমি বাকি অঙ্গগুলো দিয়ে আমি খুব ভালো আছি, সে কিন্তু আমাদের চাইতে অনেক বেশি সৎ হবে, কারণ সে আল্লাহর উপর এত বেশি ডিপেন্ড করবে যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটি দিক দেয়নি কিন্তু বাকি সবগুলো দিক তাকে দিয়েছে। আমার যেটা মনে হয় আসিফ ভাই, আপনি যে চেষ্টাটা করছেন এবং আমি আপনাকে অভিনন্দন জানাই যে আপনি নিরলসভাবে চেষ্টা করে যাচ্ছেন, এবং আমাদের সমাজের প্রত্যেকের দায় আছে। কিন্তু প্রথম বিষয়টা আমাকে বুঝতে হবে, আমি এর জন্য মানে ওই হাত পাতার কোনো সুযোগ নাই, আমি কর্ম করে খাবো। এবং আপনি দেখেন প্রত্যেকটা মানুষ যদি সে পাগল না হয়, মাথায় এমন একটা বিষয়, মাথা যদি তার ডিস্টার্ব হয়, সে কিন্তু আসলে কোনো কাজ করার সামর্থ্য সে হারিয়ে ফেলে, সেটা অন্য বিষয়। কিন্তু ধরেন এতগুলো অঙ্গের মধ্যে দু একটি অঙ্গ তার প্রবলেম হয়েছে বা তার ফিজিক্যালি সে একটি জায়গায় আনফিট, এটা অনেক বড় বিষয় না কিন্তু মানুষের জন্য। এবং আপনি দেখবেন যে আমরা দেখেছি এর আগে মানুষ পা দিয়ে লিখে লিখে সে ম্যাট্রিক ইন্টারমিডিয়েট ডিগ্রি পাস করেছে। অতএব তার অদম্য যে স্পৃহাটা, এইটা যাতে থাকে, এইটার জন্য আমরা প্রথম কাজ করব। তারপরে ঠিকই আছে যেটা আমাদের পারভেজ ভাই বলেছেন যে আমরা তাদেরকে কখনোই দেখলে যাতে আল্লাহ মাফ করুক তুচ্ছ তাচ্ছিল্য ভাবে না দেখি। অবশ্যই আমরা চেষ্টা করব ওনাদের যার যেটুকু দক্ষতা আছে এই দক্ষতার মতো তাকে কাজে লাগানো। এবং আমরা যদি সবাই মিলে চেষ্টা করি, হ্যাঁ, যেমন গার্মেন্টস যেটা চেষ্টা করছে, আপনি দেখবেন বহু দোকানে আছে যারা প্রথম বোঝা যাবে না সে তার দুটি পাই নষ্ট, সে বসে সমস্ত ব্যবসা করছে, সমস্ত কাজ করছে, সে কিন্তু একটা বড় প্রতিষ্ঠান চালাচ্ছে, হ্যাঁ, কিন্তু তার নিচে দুটি পা নষ্ট। অনেক সময় উঠলে পরে বোঝা যায়। অতএব আমি যেটা মনে করি আসিফ ভাই, আপনি যে চেষ্টাটা শুরু করেছেন, আমাদের প্রথম ইয়ারনেস করা দরকার, সেটা হচ্ছে তাকে মানসিকভাবে শক্তিশালী করে তোলা দরকার, যে না তুমি পারো এবং তুমি চেষ্টা করো। আমার মনে হয় এইটা প্রথম কাজ। এবং তারপরে যেটা পারভেজ ভাই বলেছেন, ডেফিনেটলি আমাদের সুযোগ থাকলে তাদেরকে আমি এটা মনে করি যে তারা অন্য যারা খুবই সুস্থ আছেন তাদের চাইতেও তারা ভালো সার্ভিস আমাকে দেবেন, এবং এইটাই প্রমাণিত সত্য। জি স্যার, আপনি খুবই ঠিক বলেছেন। আমি একটু মাঝখানে বলি, আমি কাকুলি আপার কাছে যাওয়ার আগে আপনার এই ব্যাপারটাতে একটা অ্যাড্রেস করতে চাই। শারীরিক ফিজিক্যালি চ্যালেঞ্জ দুভাবে হয়, একটা হচ্ছে জন্মগত, আর একটা হচ্ছে জন্মগতর পরে হয়তো কোনো, যেমন আমি 37 ইয়ার্স অফ এজ পর্যন্ত আমি ভালো ছিলাম, আমার একটি অ্যাক্সিডেন্টের পরে আমি হুইলচেয়ার, আমার স্পাইনাল কর্ড ইনজুর্ড হয়ে যায়, আমি হুইলচেয়ার লাইফে চলে আসি। আমি দীর্ঘদিন নাভানা গ্রুপের সাথে জড়িত, টয়োটাতে কাজ করি, আমি এখনো কাজ করি এবং আমি কর্পোরেটে কাজ করছি। সাধারণত যারা জন্মগত প্রতিবন্ধী বা জন্মগত ফিজিক্যালি চ্যালেঞ্জ, তারা হয় কি স্যার, তারা একটু মানসিকভাবেই না ব্যাকওয়ার্ড পজিশনে চলে যায়, যে আমাকে হয়তো চাকরি দিবে না। আমি ফ্রম রংপুর, আমার বাড়ি রংপুরে, আমি প্রচুর শিক্ষিত ছেলে দেখেছি, শারীরিক প্রতিকূলতার শিকার কিছুটা আছে, তারা আসলে মনোবলই নাই। মানে আপনি যেটা বলছিলেন যে তারা মানসিকভাবেই অনেক পিছিয়ে থাকে, যোগ্যতা থাকার পর। আপনি যখন বলছেন যে আসিফ ভাই, এর জন্য প্রবলেম হচ্ছে তার পরিবার কিন্তু প্রথমে তাকে নিয়ে খুবই হাই হুতাশ করে যে আমার এই বাচ্চারা এরকম কেন হলো, আমি তাকে নিয়ে কি করব, আমি তাকে নিয়ে কোথায় যাবো, সে কিভাবে সে তার জীবনটা পাড়ি দিবে, এবং সমাজ। তো সেই ক্ষেত্রে তাকে ওইখান থেকে আমাদেরকে কি কাজ করলে পরে ওখান থেকে সে নিজেকে তৈরি করবে, পরিবার মনে করবে না যে না তার একটি দিক অসম্পূর্ণ আছে, অথবা সে নিজে মনে করবে না যে আমার একটি দিক অসম্পূর্ণ আছে, বাকি সবগুলো দিক তো ভালো আছে। আমি বাংলা ভালো বলতে পারি না, আমি তো ইংলিশ ভালো বলতে পারি, প্রবলেম কোথায়? আমি হিন্দি বুঝি না, আমি তো আরবি পড়তে পারি, প্রবলেম। অর্থাৎ এই জিনিসগুলো যদি তাকে আমরা প্রাথমিকভাবে নার্সিং দিতে পারি, তার পরিবার যদি তাকে সঠিক নার্সিংটা দিতে পারে, আমার মনে হয় এটা সমাজে খুব বড় সমস্যা হবে না। আপনি যে কাজটি শুরু করেছেন, আমি মনে করি এই কাজটি অবশ্যই আপনাকে আমরা সবাই আপনি অবশ্যই আপনার জায়গায় আপনি পৌঁছবেন, এটা আমার বিশ্বাস। কারণ আপনি অনেক শক্ত একটি কাজ হাতে নিয়েছেন, এবং এই কাজটি সাধারণত আমাদের সমাজে অনেকেই নেয় না। আসিফ ভাই, এর জন্য আপনাকে আবারও ধন্যবাদ জানাই যে আপনি কাজটি হাতে নিয়েছেন, আমাদেরকে কথা বলার সুযোগ দিয়েছেন, এর জন্য আপনাকে আবারও ধন্যবাদ জানাই। আমি কথা বলার সুযোগ না, আমরা আপনাদের কাছ থেকে সুযোগ চাই। এনিওয়ে, আমি এখন কাকুলি আপার কাছে আসবো। কাকুলি আপা একজন ইয়ং এন্টারপ্রেনার, উনি ই কমার্স নিয়ে খুব ভালো কাজ করছেন। প্রথমেই কাকুলি আপা, আপনার কাছে আপনার স্টোরিটা, আপনার 2 বছর আগে আপনি কি ছিলেন এবং এখন 2 বছর এই যে চেঞ্জ, ই কমার্স কিভাবে আপনার জীবনকে চেঞ্জ করে, এবং আপনার স্টোরিটা একটু শেয়ার করবেন আমাদের সাথে। ধন্যবাদ আসিফ ভাই। আমি
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে বিবিএ করেছি ফিনান্স এর উপর। তারপর একটা ইনস্টিটিউশনে জব করেছি 5 বছর এডএক্সেল ট্রেনার হিসাবে। তো 5 বছর পর আমি সাংসারিক দায়িত্বের কারণে আমার চাকরিটা ছেড়ে দিতে হয়। আমার বাচ্চার জন্য আমি আমার ক্যারিয়ারটাকে আমি তখন আমার মনে হচ্ছিল যে আমি স্যাক্রিফাইস করছি। তো ওই সময়টায় হ্যাঁ মাদারহুড একটা ব্লেসিং, ওইটা আমি ভালো ফিল করেছি। কিন্তু একটা সময় পর আমার মনে হয়েছে যে আমার জীবনটা বুঝি এখানেই থেমে গিয়েছে। আমি খুব ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়েছিলাম যে আমার নিজের কোনো ক্যারিয়ার থাকবে না, আমার নিজের আমি কোনো শুনতে পরিচয় পাচ্ছি। থাকবে না। আসিফ ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, আমরা শুনতে পাচ্ছি, আপনার পারফেক্টলি শুনতে পাচ্ছি, আপনি বলেন, শুনতে পাচ্ছি আমরা। Okay. হ্যাঁ, তখন আমার মনে হয়েছিল যে আমি আমার লাইফটা বুঝি এখানে থেমে গিয়েছে, আমার নিজের কোনো পরিচয় হবে না, আমার কোনো নিজস্বতা থাকবে না। আমার এটা খুব মনে হয়েছিল এবং খুব অসহায় ফিল করি আমি। ইভেন এমন হয়েছে যে আমার রিলেটিভ বা আমার কাজিন বা আমার বন্ধু বান্ধব সবাই ক্যারিয়ারে এত শাইন করছে, এত ভালো করছে, আমি নিজেকে হচ্ছে গুটিয়ে নিয়েছি যে আমি বাসা থেকে কোনো বের হওয়া কমিয়ে দিয়েছি বা কোনো ফ্যামিলি ফাংশন অ্যাটেন্ড কমিয়ে দিয়েছি। তো এই বিষয়গুলো আমার মধ্যে যে চলে এসেছিল, একদম গুটিয়ে নিয়েছিলাম। তারপর মনে হয়েছিল যে না, ঘরে বসেও আমার বাচ্চাকে দেখাশোনা করে আমি কিছু করতে পারি। এবং সেটা হচ্ছে ই কমার্স ইন্ডাস্ট্রিতে যদি আমি কাজ শুরু করি তাহলে হচ্ছে আমি আমার বিজনেসও রান করতে পারবো, পাশাপাশি আমার বাচ্চারও দেখাশোনা করতে পারবো, আমার সংসার ঠিক থাকবে। এবং ফর্চুনেটলি আমি আমার বিজনেসে যখন 3 মাস, তখন হচ্ছে ইকেবের ফাউন্ডার প্রেসিডেন্ট রাজীব আহমেদ স্যারের সাথে আমার পরিচয় হয়। এবং স্যার শুধু তখন বলেছিলেন যে স্বপ্ন দেখেন এবং নিজের কেরিয়ারের জন্য নিজের পণ্যের প্রচারের দিকে মনোযোগী হন, প্রচার করেন। প্রচার যদি করেন তাহলে হচ্ছে জামদানি, যেহেতু আমি যেমন জামদানি নিয়ে কাজ করি, জামদানি সম্পর্কে মানুষ কম জানে, যদি প্রচার করেন তাহলে এটা এ সম্পর্কে মানুষ জানবে এবং আগ্রহ তৈরি হবে, তখন একটা কাস্টমার বেস তৈরি হবে। এবং আপনার যদি পার্সোনাল ব্র্যান্ডিং স্ট্রং হয় তখন হচ্ছে আপনি ভালো করতে পারবেন। তো আমি আসলে স্যারের ওই তথ্যটাকে ফোকাস রেখে আমি নিজের একটা টার্গেট সেট করে নিয়েছি যে যত যাই কিছু হোক আমি আমার কেরিয়ারের দিকে আমি ফোকাস হব। এবং 2 বছর আগে তো আমার জন্য কঠিন ছিল, কারণ ওই সময় বাংলা ভাষায় তেমন কোনো কন্টেন্ট ছিল না বা ইনফরমেশন বলেন ওগুলা ছিল না, সেজন্য একটু টাফ ছিল। আরেকটা বিষয় ছিল যে আমার প্রোডাক্টটাকে আমার নিজেরই সোর্স করতে হতো, বেবি নিয়ে, ছোট একটা বাচ্চা নিয়ে, 1.5 বছর একটা বাচ্চা নিয়ে। তো ওই সময়টা চ্যালেঞ্জিং ছিল। সেই তুলনায় 2 বছর পর কিন্তু অনেক কিছু সহজ হয়ে গিয়েছে। ধরেন এখন আমরা আহ, বিভিন্ন গ্রুপে কিন্তু সার্চ দিলে বিভিন্ন কন্টেন্ট পাই দেশি পণ্যের ব্যাপারে, বিশেষ করে 2 বছর আগে দেশি পণ্যের কন্টেন্ট বলতে কিছু ছিল না। তো আমি বলবো যে 2 বছর আগে আমাকে কেউ চিনতেন না, বা আমার কেরিয়ার বলতে বা আমার স্বপ্ন পূরণ আজও হবে কিনা, বা আমি অনেক হতাশ ছিলাম, অনেক ফ্রাস্ট্রেটেড ছিলাম। সেই তুলনায় এখন আল্লাহর রহমতে অনেক ভালো আছি। এই যে বিভিন্ন ইউনিভার্সিটিতে যাচ্ছি, সেমিনার নিয়ে কথা বলছি, ই কমার্স নিয়ে কথা বলছি, ই কমার্স ক্লাব নিয়ে কথা বলছি। আজকেই ধরেন, আজকে পারভেজ স্যার, হেলাল স্যারের মতো গুণী মানুষের সাথে আমি কথা বলার সুযোগ পেয়েছি। এই হচ্ছে আমার 2 বছরের চেঞ্জ। ধন্যবাদ আসতে। খুবই সুন্দর, আপনার কাছে আবার আসবো, কারণ আপনার ইনপুটটা খুবই দরকার আমাদের কাছে। এবার আমি একটু পারভেজ স্যারের কাছে আসবো। স্যার, আমরা বেশিক্ষণ সময় নিব না, আর অল্প সময় আছে, আমি একদম পয়েন্টে যাব। সেটা হচ্ছে স্যার, আপনারা আমি শুনেছি, বিকজ আমার প্রোগ্রাম বা লাস্ট 2টো প্রোগ্রামে আমার এফবিসিসি চেম্বার অফ কমার্সের সব প্রেসিডেন্টরা ছিলেন। সবাই একটা কথা বলেছে যে কাজের মানে আমরা যখন চাই কিন্তু লোক পাই না। স্যার, আমরা যদি এরকম একটা প্ল্যাটফর্ম করি যেখানে আমরা আপনাদের প্রয়োজন অনুযায়ী, সেখানে যে অবশ্যই একটু রিসার্চের বিষয় আছে, কারণ সবার রিকোয়ারমেন্ট তো এক না এবং সবার ফিজিক্যাল অ্যাবিলিটিও এক না, এই দুটোকে যদি আমরা ব্রিজিং করতে পেরে একটা প্ল্যাটফর্ম করতে পারি যেখানে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী কিছু ফিজিক্যালি চ্যালেঞ্জ পার্সনকে নিলেন, এটা একটা ওয়েবসাইট হতে পারে যেখানে আমাদের কিছু ট্রেনিং প্রাপ্ত ফিজিক্যালি চ্যালেঞ্জ পার্সনদের সিভি থাকবে এবং আপনাদের হাতের কাছে থাকবে এবং আপনারা জানবেন যে এই জায়গাটাতে আছে, এখানে নক করলে যেমন অনেকেই ইচ্ছা সত্ত্বেও পাচ্ছে না, হয়তো আপনি বলছেন যে আপনি নেবেন কিন্তু আপনি পাচ্ছেন না। স্যার, আপনি কি মনে করেন যে এটা করলে ইট কুড বি এফেক্টিভ কিছু হবে? ডেফিনেটলি। আমি তখন কিন্তু এক সাইডের কথা বলেছি, সেটা হলো যে আমাদের দায়িত্ব, যারা উদ্যোক্তা, যারা ইন্ডাস্ট্রি চালাচ্ছে তাদের।
আমি কিন্তু ওদের সাইটগুলি কিন্তু এখনো ওইভাবে আসি নাই কিন্তু। তার মধ্যে একটা জিনিস যেমন হেলাল ভাই বলেছে, এবং সেটা হলো যে ওরা অনেকে আসতে চায় না এবং মানসিকভাবে তারা অনেক দুর্বল থাকে অনেক সময়, যে কারণ ফ্যামিলি থেকে সে সাপোর্টটা পায় না। খালি ফ্যামিলি কেন, আমি তো মনে করি যে আত্মীয় স্বজনও কিন্তু অনেক সময় ছোটবেলা থেকে ওদেরকে এমন ভাবে কথা বলে যেটা একমাত্র বাংলাদেশেই বোধহয় হয়, এটা পৃথিবীর আমি অন্য কোনো দেশে দেখিনি। রাজার অন্য দেশে আমি দেখি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই কিন্তু ওদেরকে এনকারেজ করে, এটা কনফিডেন্স দেয়। তা এই জায়গাটা আমাদেরকে কিন্তু হ্যামার করতে হবে, এটা আপনাকেও কিন্তু হ্যামার করতে হবে, সো দ্যাট ওদেরকে নিয়ে কেউ যাতে অবজ্ঞা এই ধরনের জিনিস করার সাহস কেউ যাতে না পায়। রাদার উই হ্যাভ টু টেক কেয়ার অফ দেম। একটা বাচ্চাদেরকে যেভাবে আমরা সবসময় যতটুকু হেল্প করি, বুস্ট আপ করি, এদেরকে বরং আরো বেশি বুস্ট আপ করতে হবে, মানসিকভাবে তারা স্ট্রং থাকে। এবং আপনি যে জিনিসটা এখন বললেন, দিস ইজ অলসো দেয়ার সাইড, সেটা হলো যে আপনি একটা প্ল্যাটফর্ম করলেন এবং যাদের দরকার তারা, আমি আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী সেখানে আবার চেক করলাম, আমি পেলাম, আমি নিলাম। দিস ইজ এ ওয়ান অফ দ্য ওয়ে। আর আরেকটা যে জিনিস আমি যেটা প্রপোজ করতে চাচ্ছিলাম যেটা ওদের হয়ে, সেটা হলো যে দেখেন বাংলাদেশে কিন্তু টেকনিক্যাল এবং ভোকেশনাল ট্রেনিং সেন্টার অনেকগুলি আছে, প্রায় ৩,২০০ কতটা। আমি somehow rather unfortunately or unfortunately আমি এদের মধ্যে ইনভলভ হয়ে গেছি। আমাদেরকে ওরা ইনভলভ করে নিয়েছে, গভর্নমেন্টের যে টেকনিক্যাল ইনস্টিটিউট। এই যে টেকনিক্যাল ইনস্টিটিউটগুলি আমরা যদি ৩টা ৪টা ৫টা এরকম যদি সংখ্যা আমরা নিলাম, জাস্ট টু ট্রেন অনলি দ্য ফিজিক্যাল চ্যালেঞ্জ মানুষজন, এবং কিসের জন্য, কোথায় আমরা ওদেরকে ট্রেনিং গুলি দিব, মানে কি ধরনের ট্রেনিং, সেটা বেস করবে হলো ইন্ডাস্ট্রির উপরে। আমরা ধরে নিলাম আমরা গার্মেন্টস একটা সেক্টর আছে, অনেক ধরনের সেক্টর, যেমন ধরেন আইটি, ইলেকট্রনিক্স যে ইন্ডাস্ট্রিগুলি আছে, কারো যদি পা দুইটা নাও থাকে তাও কিন্তু তার কোনো সমস্যা নাই, কিন্তু ওই হাত দিয়ে কিন্তু সে ডেস্কে বসে সে কিন্তু কাজ করতে পারে। কারো হয়তো একটা ইয়ারই সমস্যা আছে, একটা হাতেরই সমস্যা আছে, সে কিন্তু দেখা যাবে যে ওখানে কিছু প্রোডাক্ট আছে যেগুলি তার আসলে একটা হাত দিয়েও কিন্তু সে ইচ্ছা করলে হি ক্যান ওয়ার্ক ইট আউট। এই যে জিনিস, বা একটা চোখের সমস্যা, হ্যাঁ, ওখানে কিন্তু দেখা যাবে যে সে সিকিউরিটি তো মানে ইন্সপেকশন রুমেও কিন্তু সে কাজ করতে পারে। এই যে জিনিস, হ্যাঁ, এই জিনিসগুলি কিন্তু আগে যদি আপনারা সেই ধরনের অর্গানাইজ করতে পারেন যে সেক্টরাল 2টা বা 3টার, আমি হয়তো গভর্নমেন্টকে বললাম যে 3টা 4টা আমাকে ডেডিকেটেড করে দেওয়া হোক, আমরা ফিজিক্যালি চ্যালেঞ্জ যারা আছে তাদেরকে আমরা টেকনিক্যাল এবং ভোকেশনাল ট্রেনিং গুলি দিব, এবং এগুলি আমরা ইন্ডাস্ট্রিগুলির সাথে কিন্তু কানেক্ট করে নিব, যাতে করে সার্টিফিকেটের সাথে সাথে ও চাকরিটা পায়। জি, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট স্যার, এইটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। তখনই দেখবেন যে আপনার এই যে প্ল্যাটফর্মটা বলছেন, সে প্ল্যাটফর্মও কিন্তু কানেক্ট হয়ে যেতে পারবে ইন্ডাস্ট্রিগুলির সাথে। আপনি ওখান থেকে এখানে ট্রেনিং এ দিবেন এবং আমরা গ্যারান্টি দিব, মানে এটা আপনাকে এই প্ল্যাটফর্মে গ্যারান্টি দিবে যে ও যখন এই কোর্সগুলি করবে 3 মাসের বা 6 মাসের, ওকে সাথে সাথে যাতে ওর চাকরিটাও সার্টিফিকেটের সাথে সাথে তার এমপ্লয়মেন্ট লেটারটা তার হাতে দেওয়া যায়। আপনারা, আমি জানি না, এটা হয়তো অনেকে মনে করতে পারে এটা আমি বড়াই করে বলছি, ইট ইজ নট, আমি আমার ক্রেডিট নেওয়ার কথার জন্য বলছি না। আমি 2008-9, এটা হেলাল ভাইও জানে, আমাকে যখন বলা হলো যে মংগাতে এলাকায় প্রচুর মানুষ বেকার এবং সেটা সবচেয়ে বাংলাদেশের জন্য সবচেয়ে দুর্ভিক্ষ এলাকা ছিল, কি করা যায়, তখন আমি বলেছিলাম একটা কথা, যে আমাকে, আপনাদের অনেক টেকনিক্যাল ইনস্টিটিউট আছে, আপনারা আমাকে টেকনিক্যাল ইনস্টিটিউট দেন, আমার দায়িত্ব হবে সেই ইনস্টিটিউটগুলিতে আমি 1 মাসের ট্রেনিং কোর্স করাবো, যেখানে আমি গার্মেন্টস এর লোকই ডেভেলপ করবো, কারণ তখন আমি খালি গার্মেন্টস ছাড়া অন্য কোনো কিছু বুঝতাম না, এবং ওদেরকে ইনক্লুডিং কমপ্লায়েন্স সহকারে দিব। 1 মাস পর ওদের হাতে আমি 2টা জিনিস ধরায় দিব, একটা হলো সার্টিফিকেট, আরেকটা হলো এমপ্লয়মেন্ট। এবং আমি যতদিন বিজিএম এর প্রেসিডেন্ট ছিলাম, এন্ড অফ ইট,
আমি টোটাল 2400 ছেলে মেয়ের চাকরি দিয়ে আসছি, দিতে পেরেছি ডিফারেন্ট ইন্ডাস্ট্রিতে, আমাদের ফ্যাক্টরিগুলিতে আর কি। গার্মেন্টস ইন্ডাস্ট্রি যারা আছে আমাদের ওনাররা, তারা কিন্তু সাথে সাথে চাকরি দিয়েছে, বিকজ তারা ট্রেন পেয়েছে, কমপ্লায়েন্স সহকারে উল্টে ট্রেন। এখন তার জন্য এর মতন এত ভ্যালুয়েবল আর তো কিছু হতে পারে না। ফ্রেশের থেকে সে কি জিনিস পেল, এই যে জিনিস, একই মডেলগুলি আমি এই টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল যে ইনস্টিটিউট আছে গভর্নমেন্টের, সেখানে এখন ডিজি হলো হেলাল উদ্দিন, ভেরি ডাইনামিক, হি ইজ এ অ্যাডিশনাল সেক্রেটারি, এবং আই হ্যাভ নোটিস যে তারা কিন্তু খুব ইন্টারেস্টেড। আমাকে তারা তো সারাক্ষণ ব্যস্ত রাখে, এবং আমি প্রপোজ করতে পারি যে আমরা 4-5টা আপনাদের জন্য ডেডিকেটেড আমরা করব, এবং ওইভাবে আমরা ট্রেনিং দিব। যদি ইফ ইউ ফিল দ্যাট ইট ক্যান বি এ, ইউ ক্যান অর্গানাইজ, কারণ আমি কিন্তু ওই জায়গাটা অর্গানাইজ করতে পারবো না কারা কারা ট্রেনিং নিতে আসবে। জি জি রাইট, ওটা আমাদের কাজ, ওটা আমাদের কাজ। হ্যাঁ, সেটা আমি পারবো না। আমাকে খালি বলতে হবে যে ওরা এই ধরনের এবং এই ধরনের সেক্টরে তারা কাজ করতে ইন্টারেস্টেড, স্যার সেই আমি অনুযায়ী একটু আমি তাদেরকে কানেক্ট করব। দেখেন অনেক ধরনের, ইভেন যে আজকে হেলাল ভাই যে আসলো, হেলাল ভাইরও কিন্তু ইটস নট হি ইজ এ দোকান মালিক সমিতির প্রেসিডেন্ট হতে পারে, বাট হি ইজ ওয়েল কানেক্টেড উইথ দ্য ইন্ডাস্ট্রি অলসো, ডিফারেন্ট ইন্ডাস্ট্রি। এই যে সার্ভিস সেক্টরে এদের অ্যাকোমোডেট করা ভেরি ইজি। ইভেন আজকে যে আই এম ভেরি হ্যাপি যে কাকুলি তালুকদার সাথে আই হ্যাভ ইন্ট্রোডিউস নাও, উনি শি ইজ এ ভেরি ভেরি হাম্বল একটা ম্যাডাম, এবং আই এম শিওর আই উইশ হি উইল বি এ ওয়ান অফ দ্য সাকসেসফুল ইন হার ক্যারিয়ার। এই যে আইটি সেক্টর, ইভেন এই আইটি সেক্টরে টেল মি, ওর যদি একটা হাত না থাকে, ও যদি বসতে ওর অসুবিধা হয়, ও যদি কম্পিউটারের নলেজ থাকে, ও কেন কাজ করতে পারবে না? জি সে মানে ইট ইজ পসিবল, বাট আইটি সেক্টর তাকে নিবে যখন দেখবে যে ও পারে। আমি কিন্তু ওকে এই শর্ট কোর্সগুলি 3 মাসের বা 6 মাসের কোর্স করে কিন্তু আমি রেডি করে দিতে পারি। জি আপনি দেখেন না যে বাংলাদেশেও কিন্তু কল সেন্টার অনেকগুলি হয়ে গেছে। কল সেন্টারে কারো কি হাঁটতে হচ্ছে না, তাকে হাত পা মুভমেন্ট করতে হচ্ছে? নাথিং। জি, ইভেন কল সেন্টার এখন বাসা থেকেও, মানে কল সেন্টার কেউ ডিস্টেন্ট থেকেও করা যায়, বাসা থেকেও কল সেন্টার ম্যানেজ করা যায়। এক্স্যাক্টলি, ইভেন দে ক্যান বি এন্টারপ্রেনার দেমসেলভস অলসো। তাদের মধ্যে যদি কেউ গ্রাজুয়েট থাকে, ইফ ইউ রিয়েলি আর সিরিয়াস, ব্রিং দেম আন্ডার ওয়ান আমব্রেলা। আমরা দরকার হলে তাদেরকে সে প্রফেশনাল কিছু কোর্স করাবো, যাতে করে হি অর শি ক্যান থিংস টু বি এ এন্টারপ্রেনার। ইভেন ইজ ভেরি মাচ পসিবল। বাট আই এম ভেরি হ্যাপি, আই এম ভেরি অনার্ড যে আপনারা আমাকে আজকে এখানে ইনভাইট করেছেন, এবং এই প্ল্যাটফর্মটা ডেফিনেটলি আমাকে একটু নক করতে হয়, বিকজ আই এম অকুপাইড। আমার নিজেরও তো ব্যবসা আছে, ঢাকা ইউনিভার্সিটি নিয়ে ব্যস্ত, চেম্বার নিয়ে ব্যস্ত। সো এনিওয়ে, বাট যেহেতু আমার ইন্টারেস্ট আছে এই জায়গাগুলোতে হেল্প করার, কাজ করার, আমাকে সুযোগ দিলেই আই থিঙ্ক দ্যাট আই উইল বি able to help you a lot. It's not helping you actually, I'm helping myself. It's my responsibility. আমি আসলে আমার রেসপন্সিবিলিটিটা পারফর্ম করতে চাই, নাথিং এলস। It's not that credit, it's my own responsibility. এই দেশে যারা আছে, যেসব ছেলে মেয়েরা আছে, যাদেরকে আমরা এখনো দায়িত্ব নিয়ে তাদেরকে আমরা ওইভাবে এখানে করতে অ্যাকোমোডেট করতে পারছি না, we felt like that. Even all the business leader today, I can assure you, everyone is thinking that how they will stand beside them, এবং তারা থাকবে, এটা আমি আপনাকে জোর গলায় কিন্তু বলতে পারি। জি, সবাই মানে আপনি যেরকম আপনার অনুভূতিটা ব্যক্ত করলেন,
আপনার ফিলিংসটা বলুন। সবার আসলে এরকমই মত, মানে সবাই চাচ্ছে, এভরিবডি ইজ এমপ্যাথেটিক এবং সিম্প্যাথি যেটাই বলেন না কেন, এই কমিউনিটিটাকে আসলে নিয়ে কাজ করলে সবাই এগিয়ে আসবে, এটা আমরা এই কমিটমেন্টটা পাচ্ছি। আমি তো হেলাল স্যারের কাছে আবার যাবো যে পারভেজ স্যার যেটা বললেন বা আমি যেটা বললাম যে স্যার আমরা যদি ইন্ডাস্ট্রির সাথে ব্রিজিং করে এরকম একটা প্ল্যাটফর্ম করি, এটা আমাদের আরেকটা বেশি ইম্পর্টেন্ট হচ্ছে প্রান্তিক লেভেলে। ঢাকাতে কিন্তু ফিজিক্যালি চ্যালেঞ্জ পার্সেন্টেজ সংখ্যাটা খুবই কম, বাট আমাদের সারা দেশের মধ্যে এই সংখ্যাটা 90%ই সেখানেই থাকে, আর ঢাকাতে হয়তো 10%-এর কথা বলা যায়। সো স্যার প্রান্তিক লেভেলে কিভাবে এই ট্রেনিংটাকে কি আমরা প্রান্তিক লেভেলে পৌঁছাতে পারি, যেটা পারভেজ স্যার বললেন, বা সেখান থেকে কিভাবে আমরা ডিসেন্ট্রালাইজড করা যায়? এটা হেলাল ভাইয়ের থেকে বোধহয় আমি উত্তর দিতে পারবো বেশি। বাংলাদেশে খালি টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট অ্যান্ড ভোকেশনাল টিভির আন্ডারে ৩,২০০টা ইনস্টিটিউট আছে এবং অ্যাক্রস দ্য বাংলাদেশ, এবং এগুলি ইনফ্রাস্ট্রাকচার আছে। আই এম নট ট্রাইং টু ওয়ার্ক ফর দেম, ইভেন কিভাবে কোর্সগুলি করা যায়। সো মানে ইনফ্রাস্ট্রাকচার ইজ দেয়ার। এখন যে জিনিসগুলি করতে হবে সেগুলি 1টা 2টা 3টা 4টা আমাদেরকে রেসপন্সিবিলিটি নিতে হবে যে উইল ফিল ইট আপ, এবং আমরা তাদেরকে এই কোর্সগুলি করাবো, আর কিচ্ছু না। জি আমি কি বুঝাইতে পারলাম? জি 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 স্যার, আমরা ক্লিয়ার। জি জি হেলাল স্যার, আপনার কাছেও একটু এই একই ইয়াতে জানতে চাই যে আমরা দেখেছি যে কিছু, স্যার আপনি শুনতে পাচ্ছেন? হেলাল স্যার, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আমি শুনতে খুবই অল্প পাচ্ছি, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আপনার কথা খুবই লাউড। আমি খুবই অল্প শুনতে পাচ্ছি, বাট আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, আমি আমার কথা বলে শেষ করি। আমি আসলে আপনাদের পার্টটা শুনতে পাচ্ছি না। পারভেজ ভাই খুবই সুন্দর করে বলেছেন, হ্যাঁ, আমি ওনার সঙ্গে ওই পার্টটাতে একেবারে একমত। পাশাপাশি যদি আসিফ ভাই আপনি এভাবে খেয়াল করেন, আমি আসলে কাকলি আপার কথা শুনতে পাই নাই খুব বেশি ভালোভাবে, তারপরে উনি আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। উনি খুব ভালো শেষ 2টি বাক্য আমি শুনেছি, উনি আমাদের সঙ্গে সম্পৃক্ত হয়ে আজকে মানে খুবই মানে আনন্দিত। আমরা কিন্তু পারভেজ ভাইও বোধহয় একই অবস্থা, আমরা আপনার সঙ্গে সংযুক্ত হয়ে আমরাও কিন্তু আনন্দিত। বিষয় হচ্ছে যে আসলে আমরা সমাজের বিভিন্ন পর্যায়ের মানুষের সঙ্গে যখন মিশবো, তখন আমাদের মধ্যে এক ধরনের কিন্তু ফিলিংস তৈরি হয় যে আসলে আমরা কি করছি, আমরা কোথায় যাচ্ছি, আমরা কি করতে চাই। এই বিষয়গুলো কিন্তু আসলে আমাদের অনেক সময় আমরা পারভেজ ভাই ব্যবসা করেন, আমিও ব্যবসা করি, আমরা অনেক সময় এগুলোর তালে তালে ভুলে যাই যে আসলে আমরা আমাদের ডেস্টিনেশনটা কোথায়। আমরা কিন্তু একসময় দুনিয়া থেকে চলে যাব, এবং চলে যাওয়ার মতো বয়স আমাদের প্রত্যেকের কিন্তু হয়ে গেছে, বাট আমরা এটা মনে করি না যে সমাজের জন্য আমরা কি করে গেলাম, সমাজ আমাকে কি করলো, এটা কিন্তু আমরা কখনো খেয়াল করি না। আপনি যেভাবে খেয়াল করেন, আমি জানি আসিফ ভাই আপনি মাননীয় প্রধানমন্ত্রীর পুরস্কার প্রাপ্ত একজন মানুষ, আপনি এটা নিয়ে কাজ করছেন। তো আমি যে জিনিসটা বলতে চাই সেটা হচ্ছে যে পারভেজ ভাইয়ের কথা ঠিকই আছে, ওনার সঙ্গে আমি শুধু যুক্ত করছি যে ওদেরকে এন্টারপ্রেনার করার চেষ্টা করি আমরা। এখন বিভিন্ন ব্যাংক টাকা দিচ্ছে, বিশেষ করে বর্তমান সরকার, মাননীয় প্রধানমন্ত্রী উনি সবসময় তাদের বেলা অত্যন্ত মানে আমি বলবো যে মানে আন্তরিক, এবং ওনার যে মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, উনিও কিন্তু এটা নিয়ে কাজ করছেন। তা আমি মনে করি আমার বাংলাদেশের জন্য এটা একটা খুব সুন্দর মানে পটভূমি তৈরি হয়েছে, যে রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রনায়ক এবং ওনার কন্যা সবাই মিলে এবং আপনি সবাই মিলে আমরা চেষ্টা করছি আসলে তাদেরকে কিভাবে সমাজে প্রতিষ্ঠিত করা যায়। সেই ক্ষেত্রে আমরা যদি তাদেরকে এন্টারপ্রেনার করার চেষ্টা করি, অর্থাৎ বিভিন্ন ব্যাংক থেকে তাদেরকে খুব স্বল্প সুদে অথবা সুদবিহীন লোন দিয়ে তাদেরকে যদি আমরা ব্যবসায় নিয়ে আসতে পারি, আমার মনে হয় চাকরির চাইতে অনেক বেশি ভালো হবে সে যদি নিজে এন্টারপ্রেনার হয়। এবং আমি এটা বিশ্বাস করি একটি মানুষ যখন আর্ন করে তখন তার অনেক বেশি আনন্দ হয়, আর বিশেষ করে যারা ব্যবসা করে যারা আর্ন করেন তারা আসলে অনেক বেশি তৃপ্ত থাকেন অন্য অনেকের চাইতে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি আসিফ ভাই, আমরা সেই ক্ষেত্রে আমি আপনাকে এইটুকু বলতে পারি যে আর্থিকভাবে আপনি বিভিন্ন ব্যাংকে চেষ্টা করেন, এবং এখানে পারভেজ ভাই আছেন, উনিও অনেক বড় ব্যবসায়ী। আমরা ব্যাংকের সঙ্গে কথা বলি, সরকার তো ডেফিনেটলি আন্তরিক, আমরা সবাই মিলে চেষ্টা করি তাদেরকে যারা চাকরি করতে চাকরিতে যাবে
অন্যরা যারা এন্টারপ্রেনার হতে চান তারা এন্টারপ্রেনার হবেন। আমরা আসলে রাস্তায় এই দৃশ্য দেখতে চাই না যে মানুষ যার যে অংশটা মানে মানে কি বলবো যে ফিজিক্যালি আনফিট, সেই অংশটা দেখিয়ে উনি হাত পাতবেন। আমাদের দেশের অর্থনীতি কিন্তু সেই জায়গা এখন আর নেই। হাত পাতার অর্থনীতি কিন্তু আমাদের আল্লাহ রহমত মাননীয় প্রধানমন্ত্রী গুছিয়ে ফেলেছেন। তো সেই ক্ষেত্রে আমরা মনে করি আপনি যে উদ্যোগটা নিয়েছেন খুব সঠিক সময় উদ্যোগটা নিয়েছেন। আমরা সবাই মিলে চেষ্টা করি এবং আমাদের এখন আপনি জানেন যে আমাদের ব্যাংকগুলো এখন, আমরা একটা সময় ছিল আমরা গ্রাহকরা ব্যাংকের কাছে গিয়ে বসে থাকতাম, এখন তো সময় পরিবর্তিত হয়েছে। এখন বাংলাদেশে 61টি ব্যাংক এবং প্রায় 14-15 হাজার ব্রাঞ্চ, অতএব তারা এখন কিন্তু গ্রাহকের কাছে যাচ্ছে, ব্যাংক এখন গ্রাহকের কাছে যাচ্ছে। এটা হচ্ছে বর্তমান সরকারের কৃতিত্ব। আপনি দেখেন যে আমরা একটা সময় গত 2 বছর আগে আমরা 14%, 15%, 18% ইন্টারেস্ট দিয়ে কিন্তু আমরা ব্যবসা বাণিজ্য পরিচালনা করেছি। মাননীয় প্রধানমন্ত্রী একক চেষ্টায়, আমি এটাই বলবো যে আমরা বারবার আমরা কিন্তু দাবি জানিয়েছি, আমরা পারি নাই, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী যখন ডেকে বলেছেন, যখন উনি আদেশ করেছেন, আমরা কিন্তু সিঙ্গেল ডিজিটে চলে এসেছি এবং অন্যান্য ব্যাংকগুলো এখন চলছে। অতএব আমরা মনে করি যদি আপনার পক্ষে সম্ভব হয়, আমরা আপনার বিসিসি আপনার পাশে থাকবে, ব্যবসায়ী কমিউনিটি আপনার পাশে থাকবে। আমরা যাদের মোটামুটি আমরা বুঝবো যে সে এন্টারপ্রেনার হওয়ার মতো দক্ষতা তার আছে, আমরা তাকে ব্যাংক থেকে লোন দিয়ে আমরা নিজেরা একটা ফান্ড তৈরি করে আমরা চেষ্টা করি তাদেরকে এন্টারপ্রেনার করার জন্য। আমার জীবনে যদি আমি 10টা মানুষকে এন্টারপ্রেনার করে আমি মরতে পারি, আমার মনে হবে যে এইটা আমার জীবনের সবচেয়ে বড় সাকসেস। অথবা আমি সেই দিক থেকে মনে করি যে আপনি যে কাজটি করছেন, আপনি একা না আসিফ ভাই, আমরা সবাই আপনার সাথে আছি, কাকলি আপা সহ, পারভেজ ভাই সহ, আমরা সবাই মিলেই আমরা চাই আমরা আমাদের সমাজটাকে আরো সুসংগঠিত ভাবে গড়ে তুলতে। হেরাল স্যার, আমি একটু মাঝখানে বলি, আমি যেহেতু শুনতে পাচ্ছি না পারভেজ ভাই, আমি জাস্ট লিভ করলাম, কিছু মনে করেন না, অন্য এক সময় শুনবো আমি আপনাদের কথা। আচ্ছা ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। স্যার আসলে হেলাল স্যার যেটা বললো খুবই ভালো কথা বলেছে, কিন্তু আসলে লোন পাওয়াটা সাধারণ ভালো মানুষই লোন পায় না ব্যাংক থেকে। আর এটা কাকুলিয়া হয়তো আরো ভালো বলতে পারবে। এখন প্রতিবন্ধী ব্যক্তিরা আসলে লোনটা না, এন্টারপ্রেনারশিপ তো আসলে ওইটাই আমরা চেষ্টা করছি, যেটা আমরা কাকুলিয়াপার কাছে শুনবো। এখন আমি আবার একটু কাকুলিয়াপার কাছে যাবো। মানে লোনের ক্ষেত্রে তো আপনি জানেন স্যার, মানে ব্যাংক যতটা বলে, কিন্তু আসল ক্ষেত্রে আসলে ওই প্ল্যাটফর্মটাতে সাধারণ মানুষই পায় না, আর প্রতিবন্ধীদের পাওয়াটা তো খুবই দুরূহ ব্যাপার। না, এটা আসলে দেখেন, হেলাল বলে গেছে, অনেক কিছুই বলে গেছে। পার্সেন্টেজ কত হবে আসলে, কারণ এন্টারপ্রেনার হতে গেলে কিছু কিছু জিনিস 10 জন এন্টারপ্রেনার হয় আর 100 জন কিন্তু চাকরি হয়। হ্যাঁ, এবং 10 জন এন্টারপ্রেনার হতে গেলে 8 জনই ফেল করে, 2 জন দাঁড়ায়। বাট 10 জন যখন অ্যাটেম্প নেয় এবং এই 10টা অর্গানাইজেশন দাঁড়াইলে ওখানে কিন্তু 100 জন চাকরি করে। এখন আমাকে কিন্তু ব্রডার অ্যাসপেক্টে দেখতে হবে। এই জন্য আমি বলেছিলাম যে দেখেন, 2টা জিনিস আছে। সেটা হলো যে আপনি যেভাবেই এটাকে ব্যাখ্যা করার চেষ্টা করুক না কেন, আমাকে প্র্যাকটিক্যাল ওয়েতে চিন্তা করা উচিত। সেটা হলো যে আমার মেজরিটি চাকরিতে আসবে, আর চাকরি করতে গেলে যে জিনিসটা যে কোনো অর্গানাইজেশন যেভাবে দেখবে, সেখানে হলো যে ডেফিনেটলি বেটার যদি তাকে পজিশন দিতে হয়, তার এক্সপেরিয়েন্স, তার নো হাউ, এই জিনিসটা কিন্তু ব্যবসায়ী তো অ্যাট দ্য এন্ড এই জিনিসটা তার লাগবে। এই জন্য আমি বলি যে সে দয়া না, সে তার যোগ্যতা বলেই সে আসুক না কেন, যাতে করে হি ইজ প্রপারলি রেমুনারেটেড এবং প্রপারলি প্লেস। এই জন্যই আমি আসলে যেমন টেকনিক্যাল ভোকেশনাল কোর্সের কথা বলেছি, কারণ বাজারে যখন চাকরির বাজারে যখন মানুষ আসে এখান থেকে লোক নেওয়ার জন্য, তখন সবাই কিন্তু প্রথম খুঁজে হলো কার টেকনিক্যাল বা ভোকেশনাল এগুলি যার যেখানে দরকার আর কি, মানে এই নলেজগুলি আছে, তাকেই কিন্তু মানুষ আগে টান দেয়। মানে সার্টিফিকেটের চেয়ে এই টেকনিক্যাল নলেজ বা ভোকেশনাল নলেজগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে গেছে। এক্স্যাক্টলি। এখন সার্টিফিকেট কেউ কিন্তু আপনার ধার ধারে না। আপনি তো নিজেই এখন চাকরি করছেন, নিজেও এই ধরনের ইনিশিয়েটিভ নিয়ে কাজ করছেন, আপনি নিজেই দেখছেন যে আপনাকেও যদি বলা হয়, আপনিও কিন্তু এখন আর
কি MBA পাস আর কি নোবডি কেয়ারস অ্যাকচুয়ালি হোয়াট ইজ MBA আর BBA, না না, কি জানো, এক্সপেরিয়েন্সটা কি, তুমি আমারে কি দিতে পারো, এই যে জিনিস, দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট। সো আমি এই জন্য বলেছিলাম যে আসলে আমাদের প্র্যাকটিক্যাল ওয়ে হলো আমাদেরকে যদি আমরা এইভাবে ট্রেনিং নিয়ে দিয়ে আসতে পারি। সেকেন্ড হলো যে ইয়েস, কেউ কেউ হয়তো ব্যবসা করবে, তারও যদি সেই প্রফেশনাল কিছু ইয়া থাকে, নলেজ থাকে 6 মাসের বা 1 বছরেরও, হ্যাঁ, সে হয়তো হতে চায় এন্টারপ্রেনার, বাট সে যদি এখন প্রফেশনাল কোর্সগুলি যদি করতে পারে, তাহলে দেখা যাবে যে তার জন্য অনেক ইজিয়ার হবে, এবং সে এন্টারপ্রেনার হিসেবে ঢুকলেও কিন্তু তার ফেলিউর হবার চান্সেস কিন্তু অনেক লেস হবে। টাকা থাকলেই কিন্তু এন্টারপ্রেনার হওয়া যায় না, আবার নলেজ থাকলেও কিন্তু এন্টারপ্রেনার হওয়া যায় না। ইউ মাস্ট হ্যাভ এ কম্বিনেশন ফর এভরি বোথ। আবার তার সাথে আবার লাকও অ্যাড হয়। বাংলাদেশে পলিসি এত বারবার চেঞ্জ হয় যে এখানে লাকটাও আবার এটার মধ্যে কিন্তু অ্যাড হয়। বা দেখা যায় যে যখন আপনার নোহাও থাকে, ফান্ডেরও অর্গানাইজ হয়, সেখানে দেখা যায় যে সাকসেসের রেটটা একটু হাই হয়, সাকসেস রেটটা কম হয়, এটা হাই হয়, সাকসেস রেট ইজ প্রিটি হাই। এই জন্য আমি মনে করি, ইভেন আমি তো এখনো মনে করি, ওয়াই not only the physically challenge, even a normal মানুষও যদি ব্যবসা করতে আসে বা প্রফেশনাল ফিল্ডে আসে, সে হোক না সে গ্রাজুয়েট, তার কিন্তু প্রফেশনাল সার্টিফিকেট ইজ নেসেসারি। সে যে ফিল্ডে যেতে চায় সেই ফিল্ডের তার কিন্তু যদি নো-হাউ গুলি নিয়ে সে যদি আসে কিছু, তাহলে দেখা যায় যে সেই অর্গানাইজেশনও উপকৃত হয় এবং সেও কিন্তু তাড়াতাড়ি তখন উপরে উঠতে পারে। এবং এটাই আসলে আমাদের এখন ওইভাবে চিন্তা করা উচিত, যেগুলি আমরা বিদেশে দেখি। দেখেন, বিদেশে কিন্তু BBA পাস করে ডাইরেক্ট MBA করা যায় না, 2 বছর ওদেরকে প্র্যাকটিক্যাল ফিল্ডে কাজ করতে হয়, তখনই কিন্তু তাকে MBA কোর্সে এনরোলমেন্ট করতে দেয়। এগুলি কিন্তু শিখার জিনিস আছে যে কেন, তার মানে এটা দেখা গেল যে ডাইরেক্ট MBA যারা করে তাদের সাকসেস রেট বা তাদের কন্ট্রিবিউশন রেট ইজ নট দ্যাট গুড। দেন যে BBA করছে এবং দেন তারপরে চাকরি করতেছে, তারপরে যখন সে MBA কোর্সগুলি করতেছে, তখন সে আবার অনেক ম্যাচিউরড হয়ে আসতে পারে। দ্যাট ইজ দ্য রিজন। সো উই হ্যাভ টু বি আন্ডারস্ট্যান্ডিং। বিদেশে যে কোনো প্রফেশনে যে যায়, সে যেই কোর্সই করুক না কেন, সে যদি এখন ইকোনমিক্সও পাস করে, সে যদি এখন মনে করে যে আমি এখন ইন্ডাস্ট্রিতে ঢুকবো, তাহলে তাকে কিন্তু ইন্ডাস্ট্রির উপরেও কিন্তু সে আগে 6 মাস 1 বছরের কোর্স করে। যে অর্গানাইজেশনে ঢুকছে, সে অর্গানাইজেশন কিন্তু 1.5-2 বছর পর তাকে সেই ধরনের কোর্সগুলি করে নিয়ে আসতেছে। বাংলাদেশে আনফরচুনেটলি আমাদের অর্গানাইজেশনগুলির সে ট্রেনিং সিস্টেমগুলি না থাকাতে যেগুলি হয়েছে যে আমরা তখন আর ওদেরকে যার যে ইয়া আছে, মানে তার ভিতরে যে রিসোর্স আছে, সেটা আমরা আসলে প্রপার ইউটিলাইজ করতে পারি না, অনেক সময় লেগে যায় তার সেই জিনিসটা বের করে নিয়ে আসছে। বাইরে কন্টিনিউয়াস এই ট্রেনিং প্রোগ্রামগুলির কারণে দেখা যায় যে তাকে সত্যি মানে 5-7 বছরের মধ্যে সিও বানানোর মতন একটা মানসিক, মানে সিও বানানোর মতন একটা লেভেলে সে মানুষটাকে কিন্তু নিয়ে আসে। আমরা কিন্তু সেটা পারি না, যে কারণে আমরা ওখানে দেখি 35 বছর ছেলেও কিন্তু HSBC ব্যাংকের মতন ব্যাংকের MD হয়ে যায়, আর বাংলাদেশে 55 বছর মানুষও কিন্তু সেই লেভেলে যেতেও পারে না, ডিফিকাল্ট। সো দিস ইজ এ বাস্তবতা, এবং আমি মনে করি যে উই হ্যাভ টু থিঙ্ক মোর প্র্যাকটিক্যাল। আমি চাই যে এরা কখনো আর ধাক্কা না খাক, এরা যখন চাকরিতে আসবে তখন যদি তাদের সেই রেসপেক্টটা সে যদি শুরু থেকে পায়, তখন সে হয়ে যাবে অনেক কনফিডেন্ট, এবং সেই কনফিডেন্টের জন্যই আমি মনে করি যে তাদের এই টেকনিক্যাল ভোকেশনাল কোর্সগুলি করে দেন। দে শুড হ্যাভ অ্যাপ্রোচ টু দ্য জব, এবং সে তখন কোনোদিনও পিছিয়ে তাকাবে না, এবং তাকে সে অর্গানাইজেশনও কিন্তু তাকে তখন আর কোনোদিনও অবজ্ঞা করতে পারবে না। জি, থ্যাংক ইউ। আমার মনে হয় বেশি বলে ফেললাম। না 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 স্যার, আমরা এক্সপেরিয়েন্সের কথা বলি। জি 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 স্যার, এই জন্যই তো। আর এবার একটু আবার আমরা বেশিক্ষণ আর নাই, আর হয়তো 5-6 মিনিট আছে, আমরা কাকুলি আবার কাছে যাবো। হ্যাঁ, আমি কাকুলি কথা শুনে আমি একটু
I want to leave. জি, কাকুলি আবার কথা শেষ Thank করে you. আমরা শেষ করে দিব। আপনাকে শুধু আমাদের লাস্ট ইয়াং ওয়ার্ড। লিডারদের কথা শুনে। জি, আচ্ছা কাকুলি আপা, আপনি যেটা আমাদের সাথে শেয়ার করবেন যে আমাদের প্রান্তিক লেভেলে এই যে শারীরিক প্রতিকূলতা শিকার ভাই বোনদেরকে আমরা চাচ্ছি খুবই ই কমার্সের সাথে সম্পৃক্ততা করতে, যেটা স্যারও বললেন যে আমরা ই কমার্স যে সেক্টর, আইটি এবং ই কমার্সটার মাধ্যমে এন্টারপ্রেনারশিপ বা স্বাবলম্বিতা হওয়ার একটা বড় সুযোগ আছে। এই জায়গাটাতে আপনি কিভাবে তারা এই যে অবহেলিত এবং সুবিধা বঞ্চিত মানুষগুলো কিভাবে এটার সাথে কানেক্ট হবে এবং কিভাবে তারা ইয়া করবে? ধন্যবাদ আসিফ ভাই। এখানে আমি প্রথমে বলবো যে যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ তাদের হচ্ছে ই কমার্স ইন্ডাস্ট্রিতে কাজ করার মেইন চ্যালেঞ্জ হচ্ছে দুটা। একটা হচ্ছে সোর্সিং আর একটা হচ্ছে প্রোডাক্ট ডেলিভারি। প্রান্তিক লেভেলে যারা তারা সোর্সিং এর প্রবলেমটা এভাবে সলিউশন করতে পারেন, তারা যদি বেশি পণ্যের দিকে ফোকাস করেন এবং যে যে জেলা থেকে কাজ করতে চান ওই জেলার পণ্য নিয়ে যদি কাজে আগ্রহী হন, তাহলে কিন্তু সোর্সিং এর প্রবলেমটা সমাধান হয়ে যাচ্ছে। কারণ তারা হচ্ছে ইজিলি তাদের এলাকা থেকে সোর্স করতে পারছে প্রোডাক্ট এবং সেটা সারা দেশে পৌঁছে দিতে পারছে। তো এখন আসি ডেলিভারির কথায়। ডেলিভারিটা একটু চ্যালেঞ্জিং, কারণ ডেলিভারির জন্য মুভ করতে হয়। তো শুরুর সময়টা অনেকটাই কঠিন মনে হবে এবং ওই সময়টা হচ্ছে যেটা করতে হবে ফোকাস রাখতে হবে এবং ডেডিকেশনের মাধ্যমে এগিয়ে যেতে হবে। এবং একজন আমি বলবো শারীরিক প্রতিবন্ধী যিনি, ওনার জন্য যে বিষয়টা চ্যালেঞ্জিং সেটা সবার মানে অন্য যারা শারীরিক প্রতিবন্ধী তাদের জন্য কিন্তু সেম চ্যালেঞ্জিং। কিন্তু পারভেজ স্যার যেটা বলেছেন, সবাইকে যদি একসাথে করা যায়, সবাই যদি একসাথে হয়ে ই কমার্স ইন্ডাস্ট্রিতে কাজ করতে চান, তখন কিন্তু কুরিয়ার সার্ভিস গুলা ওই কোম্পানি গুলা আপনার তাদের সার্ভিসের জন্য হোক, মানে কি বলবো, সামাজিক যে একটা সার্ভিস সমাজের উপকারের জন্য হোক কিংবা তাদের প্রফেশনালি হোক, যে এই কাস্টমারকে আমাকে ধরতে হবে, কাস্টমার যে জোনটা আছে সেটাকে আমাকে ক্যাপচার করতে হবে, এই জন্য হোক প্রফেশনালি হোক, তারা হচ্ছে এই ব্যাপারে ইন্টারেস্টেড হবে। আমি একটু এবং মাঝখানে বলি, যারা মানে আমি যেটা বুঝি, যারা গ্রামে গঞ্জে তাদের যতই ভিতরের লেভেলে প্রান্তিক লেভেলে থাকুক, আমার মনে হয় যে প্রোডাক্ট সিলেকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। এ ব্যাপারে আপনি কি বলবেন যে যাদের আশেপাশেই যা আছে সেটা নিয়ে শুরু করতে পারে? জি, আমাদের দেশি পণ্য যে জেলায় আছেন, যেমন আমি নরসিংদীর মেয়ে, নরসিংদী থেকে যদি কেউ কাজ করতে চান, তিনি কিন্তু ওখানকার সবজি নিয়ে কাজ করতে পারেন, কলা নিয়ে কাজ করতে পারেন, এমন অনেক সুযোগ আছে। তো আমি বলবো যে আপনার আশেপাশে যা আছে সেটা নিয়ে আপনি শুরুটা করতে হবে এবং মানসিকভাবে দৃঢ়তা থাকতে হবে। নলেজটা যে আমাদের যে পারভেজ স্যার বললেন যে নলেজ থাকতে হবে। ই কমার্স ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে হলে দক্ষতা অবশ্যই থাকতে হবে এবং সেই জন্য কিন্তু যদি টাকা পয়সার ইস্যু থাকে, ফ্রি কিন্তু তারা অনেক জায়গায় অনেক প্ল্যাটফর্ম আছে যেখানে ফ্রি শিখতে পারেন, যেমন ডিজিটাল স্কিলস ফর বাংলাদেশ, ইক্যাব, উই, যেখানে হচ্ছে তারা শিখতে পারবেন, পাশাপাশি বিজনেসের জন্য তাদের নিজেদের পার্সোনাল ব্র্যান্ডিং করতে পারবেন, তাদের প্রোডাক্টটা পরিচিতি করতে পারবেন। এখন কিন্তু আগের তুলনায় অনেক সহজ হয়ে গিয়েছে এবং যেটা আমরা দেখেছি যে 2015 সালে একটা বাংলাদেশ ব্যাংক হচ্ছে সুযোগ দিয়েছে স্বল্প সুদে যে ঋণের ব্যাপারটা। ই কমার্স ইন্ডাস্ট্রিতে আছে কিনা জানি না আমি এটা, তবে এটা হলে আরো সুবিধা হবে, তাদের হচ্ছে ক্যাপিটালের যে প্রবলেমটা সেটা সলিউশন হয়ে যাবে। তবে আমি ই কমার্স ইন্ডাস্ট্রিতে যারা কাজ করতে চাচ্ছেন তাদের সুবিধার্থে যদি আমি যে বিষয়টাতে ফোকাস করবো সেটা হচ্ছে বর্তমান সময়ে ব্যাড বা কর দেওয়াটা হচ্ছে বাধ্যতামূলক। ই কমার্স ইন্ডাস্ট্রিতে যারা কাজ করেন তাদের সবাইকে ব্যাড দিতে হয় করের আওতাধীন তারা। তো যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ তাদের জন্য এখানে ফ্লেক্সিবল করা হোক, তারা সকল বিজনেস করমুক্ত ভাবে করতে পারবেন। এই সুবিধাটা চালু করলে মনে হয় ওনারা খুব রিল্যাক্স হয়ে কাজ করতে পারবেন এবং এই উদ্যোগটা নিতে পারেন প্রতিটা জেলার ডিসি অফিস থেকে উদ্যোগটা নেওয়া যেতে পারে। হ্যাঁ আসিফ। এই কর এবং ভ্যাট এবং যেটা আপনি ট্যাক্স বললেন, এটা কোন মানে কত পার্সেন্ট? এটা কি সেলস ট্যাক্স? হ্যাঁ, ব্যাটটা হচ্ছে সেলস এর উপর 5%। আচ্ছা, সবকিছু যে এই মানে ই কমার্স ডাজ নট মিন যে এটাতে খালি প্রোডাক্টই গিয়ে গিয়ে আবার ডেলিভারি দিতে হবে, অমুকও করতে হবে, তমুকও করতে হবে। আইটি ইজ এ ভেরি ভেরি বিগ একটা ইয়া। আজকে যদি আমি বলি
এই যে কোভিডে আমরা সবাই কিন্তু বেসিক্যালি ফিজিক্যালি ক্রিপল। Think স্যার about আমি it. এখানে যে একটু physically add করতে চাচ্ছি। crippled. তাই না? হ্যাঁ বলেন বাট আমরা কিন্তু চলছি। হ্যাঁ আমরা আমি কিন্তু একটু অ্যাড চলছি। করি। প্লিজ। হ্যাঁ স্যার, থ্যাংক ইউ। আমি এই বিষয়টা আসতে যাচ্ছি যে যারা হচ্ছেন ধরেন প্রোডাক্ট নিয়ে কাজ করবেন না বা ওরকম ইচ্ছা নেই, তারা কিন্তু কন্টেন্ট রাইটিং এর দিকে ফোকাস করতে পারেন, যাদের ওরকম হ্যাঁ এডুকেটেড বা ক্রিয়েটিভিটি আছে, নলেজ আছে। হ্যাঁ নলেজ আছে, হ্যাঁ তারা কিন্তু কন্টেন্ট রাইটিং নিয়ে কাজ করতে পারেন, কারণ আমাদের দেশি পণ্যের কন্টেন্টের খুবই অভাব। এই সাইডে কাজ করতে পারেন। বা পডকাস্ট, আমি বলবো যে অনেকে আছেন যে পণ্যের পডকাস্ট করাতে চান, সেখানে কাজ করতে পারেন। বা অনেকে আছেন যারা হচ্ছে তাদের পেজের জন্য অ্যাডমিন চান, যে কাস্টমারের সাথে একটা রিলেশনশিপ বিল্ড আপ করবে, কাস্টমার সার্ভিস দিবে, সেখানে কাজ করতে পারেন। এরকম কিন্তু বাসায় বসে থেকে অনেক সেক্টর আছে ই কমার্স ইন্ডাস্ট্রিতে, যেখানে তারা সার্ভিস দিতে পারবেন। জি আছে। জি ধন্যবাদ কাকুলি আপা। আমি এবার যা স্যারের কাছ থেকে কিছু কথা শুনি, এবং আমি একটা জিনিস ইম্পর্টেন্ট। জি জি আপার শেষ স্যার। আমিও তো শেষ। ও আচ্ছা, আপনি শেষ হতে, আচ্ছা আমিও শেষ করি তাহলে। আসলে আমি এখন স্যারের কাছে, পারভেজ স্যারের কাছে জাস্ট কনক্লুশনটা শুনবো, বাট কনক্লুশনটা একটু স্যার বলেন আপনি। প্লাস আমি আপনাকে যেটা স্যার রিকোয়েস্ট করবো, বা আপনি বা আপনাদেরকে স্যার এই প্ল্যাটফর্মটার সাথে ইনভলভ করার একটাই উদ্দেশ্য আমার বা আমাদের, আপনারা জাস্ট আপনাদের মাথায় একটু আমাদেরকে রাখবেন। আপনাদের কাছে পরবর্তীতে যখন আমরা একটু যাব, আমাদেরকে একটু সুযোগ দিবেন, এবং ডেফিনেটলি আপনারা সবাই অনেক বেশি আমাদের প্রতি স্নেহশীল। আপনারা আমাদের ব্যাপারগুলো দেখবেন। আপনারা যেহেতু একটা পজিশনে আছেন স্যার আমাদের, এবং এই কারণেই আসলে বিসিসিআই, চেম্বার অফ কমার্স, বিজিএমইএ, বিটিএমইএ, দোকান মালিক সমিতি, এগুলোকে সবাইকে আমরা একটু চাচ্ছি যে শুধু মাথায় একটু আমাদের বিষয়টা রাখার জন্য। স্যার আপনি বলে স্যার আমি শেষ করে দেব। ধন্যবাদ। আসলে আমি কিন্তু এক ফাঁকে বলেছিলাম যে আমি নিজেই আই ফিল মাইসেলফ রেসপন্সিবল, যে এটা আমাদের দায়িত্ব আসলে। কারণ এরা কেউই আমাদের সমাজের বাইরে না, আমাদেরই অঙ্গ, আমারই সন্তান, আমারই ভাই, আমারই বোন, আমারই ছেলে, আমারই মেয়ে। সো আমি জিনিসটা আসলে এইভাবে দেখি। এই দেশ আমাকে অনেক কিছু দিয়েছে এবং ইটস মাই টাইম যে আমাকে এখন ডেলিভার করতে হবে। এবং আমি বলতে আমি পারভেজ একা না, এরকম কিন্তু আমি আপনাকে শুরুতে বলেছি যে আমরা অসংখ্য এন্টারপ্রেনার কিন্তু সেটা ফিল করে, বাট অনেকে জানে না যে কিভাবে এটার সাথে সম্পৃক্ত হবে। আজকে যে প্ল্যাটফর্ম আপনি করেছেন, আমি মনে করি ইট ইজ এ ওয়ান্ডারফুল একটা অ্যাপ্রোচ। আমি ডেইলি স্টার এবং আপনাকে ধন্যবাদ দেই যে এই ধরনের একটা প্ল্যাটফর্ম করেছেন। সেকেন্ড হলো, আমি আবারও বলতে চাই, আমি এখন খুব সিরিয়াসলি আসলে বাংলাদেশের এই স্কিল ডেভেলপমেন্ট এই সেক্টরটাতে আমি খুব নজর দিচ্ছি, যে কারণে ওরা আমাকে জোর করে ওদের ওখানে নিয়ে যাচ্ছে এবং আমিও তাদেরকে গাইডলাইন দেওয়ার চেষ্টা করছি। এবং আমি চাই না যে কেউ আসলে কারো প্রতি কেউ দয়া করুক, এই 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 মানসিকতা আমি কিন্তু এই স্মেলটাই আমি আমাদের সন্তানদের মধ্যে দিতে চাই না, আমার ভাই বোনের মধ্যে দিতে চাই না। যে কারণে আমি বারবার বলি যে টেকনিক্যাল এবং ইনস্টিটিউটগুলি, ভোকেশনাল ইনস্টিটিউট, প্রফেশনাল ইনস্টিটিউট, এগুলিকে আসলে আমাদেরকে প্রপার ইউজ করতে। এখন তো ইনভেস্টমেন্ট তো গভর্নমেন্ট করে ফেলেছে, এখন ইট ইজ জাস্ট আমাদের নিজেদের ইন্টারেস্ট যে কিভাবে এগুলিকে আমরা, আসল ইনভেস্টমেন্ট যখন শেষ, আমরা কিভাবে হিউম্যান বিংকে রিসোর্স হিসাবে বানিয়ে নিয়ে আসবো। ওকে যখন আমি ট্রেনিংগুলি করে দিতে পারবো, তখনই কিন্তু দেখা যাবে সে একটা রিসোর্সফুল হবে। যে কোনো ইন্ডাস্ট্রিকে তখন ইন্ডাস্ট্রিকে অ্যাপ্রোচ করা আর ইন্ডাস্ট্রি ওকে নিতে কিন্তু খুব ইজি হবে। এই মুহূর্তে যে জিনিসটা আপনারা করতে পারেন, বিসিআই, বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রি ইজ ভেরি মাচ ফোকাস অন দিস জব, প্লাস বিসিআই কিন্তু আমার পরিষদ, আমি যে ডিসিশনটা নিয়েছি সেটা হলো আই উইল ট্রাই, আমি কিন্তু আই এম ট্রাইং টু প্রমোট মাইক্রো, কটেজ and small industry, not the medium, not the big.
যে কারণে আমি কন্টিনিউয়াসলি এই সেক্টরের উপর কাজ করার চেষ্টা করছি, এবং যেই সেক্টরটা আসলে ভেরি মাচ রিলেটেড অ্যান্ড হেল্পফুল টু সাপোর্ট ফিজিক্যালি চ্যালেঞ্জ মানুষগুলোকে। সো আই এম উইথ ইউ। আপনারা যদি মনে করেন আপনি যে প্ল্যাটফর্ম করছেন, দিস প্ল্যাটফর্ম ইজ ওয়ান্ডারফুল, ইউ ক্যান কানেক্ট উইথ বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রি, এবং আই ওয়ান্টেড টু কানেক্ট ইউ। আমি ডেফিনেটলি আমার নাজদাতে আমাকে একটা পেপার প্রেজেন্টেশন দিতে হবে হলো 29 তারিখ। নাজদা আপনারা জানেন ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট আন্ডার প্রাইম মিনিস্টার সেখানে কিন্তু কিনোট স্পিকার হিসাবে আমাকে ওরা খুব ফোর্স করেছে। আমি 29 তারিখে সেই ডেটটা আমি সেখানে যাব, এবং আমি যদি আপনারা মনে করেন আমি কিন্তু আপনাদের এই প্ল্যাটফর্মের কথা আমি ওখানে উঠাবো, এবং আমি ওদেরকেও বলবো যে উই ওয়ান্ট যে অ্যাটলিস্ট 4-5টা ডেডিকেটেড করে দেওয়া হোক আপনাদের জন্য। আপনারা চাচ্ছেন নট অনলি ঢাকা শহর, আর আমারও টার্গেট কিন্তু নট অনলি ঢাকা শহর, বিকজ বাংলাদেশের আপনারা যদি খেয়াল করেন আমাদের হোল ইকোনমি কিন্তু ঢাকা চিটাগং কেন্দ্রিক হয়ে গেছে। 60% অফ আওয়ার জিডিপি, ম্যানুফ্যাকচারিং, এভরিথিং ইজ ইন দিস। Manufacturing in the 82% is only in Dhaka and Chittagong. But we want to move this economy across Bangladesh. So আমার ইন্টারেস্ট হলো যে এগুলি আসলে ডিফারেন্ট ডিস্ট্রিক্টের যেসবগুলি আছে সেখানে রেখে এগুলিকে ওইভাবে রেডি করা, অ্যাট দ্য সেম টাইম ওই রিলেটেড ইন্ডাস্ট্রি যাতে ওসব জায়গায় থাকে, যাতে করে তাদেরকেও শহরের মধ্যে না আসতে হয়। কারণ যখনই তারা যে যে ডিস্ট্রিক্টের ওই ডিস্ট্রিক্টে যখন তারা থেকে চাকরি করতে পারে বা ইন্ডাস্ট্রিগুলি হয় চাকরিও করে, তখন তার কস্ট অফ লিভিং কিন্তু অনেক কম হয়ে যায়। দেন তারা ওখান থেকে ঢাকা শহর বা চিটং শহরে এসে কাজ করে। সো দিস ইজ অলসো ওয়ান অফ মাই বিগেস্ট এজেন্ডা, যে বাংলাদেশের ইন্ডাস্ট্রি যাতে অ্যাক্রস দ্য কান্ট্রি হয়ে যায়, নট অনলি ঢাকা চিটগং। সো আমি বটম লাইন হলো আই এম সাপোর্টিং ইউ, আই উইল সাপোর্ট, এবং ইনশাল্লাহ যখন আপনারা মনে করবেন বা দরকার হবে আমাকে, আই উইল স্ট্যান্ড ফর ইউ। স্যার থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। আপনার যে 29 তারিখে যে ইনিশিয়েটিভটা আছে স্যার, ওইটার জন্য কি আমরা আপনাকে আমি আপনাকে স্যার একটা পেপারস একটা আপনি এটা সম্বন্ধে তো এমনি জানেন, বাট ক্যান উই গিভ ইউ সামথিং টু সে? আমি ফিজিক্যাল চ্যালেঞ্জ নিয়ে তো আর মানে অত ডিটেইলস করে তো আমি যাচ্ছি না। আমার তো টার্গেট হলো স্কিল ডেভেলপমেন্ট। জি। তো ওদের তো অনেকগুলা, কারণ আমি তো ওদিকে লাইট ইঞ্জিনিয়ারিং, আমি অন্যান্য ইন্ডাস্ট্রি কি রিকোয়ারমেন্ট সেগুলি নিয়ে, এবং কেন বাংলাদেশ এটা দরকার, কিভাবে ওরা এটাকে মডেলগুলিকে মুভ অন করবে, সেটার উপর আমি প্রেজেন্টেশন দিব। সো যেমন এই জন্য বললাম যে বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রি কিন্তু অলরেডি ডিসিশন নিয়েছে যে আমরা 5টা-6টা নিব আমরা আমাদের জন্য, মানে একটা গার্মেন্টসের জন্য নিব, একটা লেদার ইন্ডাস্ট্রির জন্য নিব, একটা শিপ বিল্ডিং এর জন্য নিব, একটা ফার্মাসিউটিক্যালের জন্য নিব, একটা ফার্নিচারের জন্য নিব, একটা কনস্ট্রাকশনের জন্য নিব, এবং যেগুলি কমপ্লিটলি উইথ আওয়ার ওন যে কোর্স কারিকুলাম, আমরা সেই কোর্স কারিকুলামগুলো ডেভেলপ করে দিব, এবং সেই অনুযায়ী এবং তাদেরকে আমরা চাকরিও গ্যারান্টি দিব। আমরা সেখানে টিচারও ডেভেলপ করব। আমরা টিচারগুলি আনবো, ইনিশিয়াল টিচারগুলি আমরা জার্মান এবং জাপান থেকে, কারণ বাংলাদেশে আসলে এই স্কিল ডেভেলপমেন্ট করার মতন সেই টিচারও কিন্তু বাংলাদেশে নাই, সেই কোর্সগুলিও কিন্তু বাংলাদেশে হয় না। দে ডোন্ট নো নেক্সট 5, 10, 15 ইয়ার্সে কোথায় যাবে ইন্ডাস্ট্রিগুলি। হ্যাঁ, ওরা সে মানদাতার আমলের জিনিস নিয়ে কিন্তু এখনো চলছে। সো মাই টার্গেট হলো যে ওদেরকে এটা মানে দেখায় দেওয়া যে ইট ইজ মানে কি ধর আসলে টেকনিক্যাল ইনস্টিটিউট বলতে কি বোঝায়, এবং কেন টিচার দরকার হয়, কেন কোর্স কারিকুলামগুলো এত ইম্পর্টেন্ট। এই জায়গাগুলো আমি একটা মানে এটাকে বলেন আপনি স্যাম্পল বলতে পারেন। হ্যাঁ, ইটস এ মডেল ইনস্টিটিউট আমি 5-6টা ওদের গিফট করে দিতে চাই, এবং যেটা আমরা করবো। এই জন্য বললাম যে আপনি যদি চান তাহলে আপনাদের জন্য আমি আবার এরকম 3টা-4টা ওদেরকে অ্যাপ্রোচ করতে পারি, যেগুলি টোটালি ডেডিকেটেড হবে। এখানে কিন্তু আপনাদের কোনো ফান্ডিং ইনভলভমেন্ট নাই।
there is no monetary involvement from your platform side. Government is willing. খালি আমাকে হেল্প করতে হবে গভর্নমেন্টকে ওই এমবাসির মারফতে টিচারগুলি ওই জিনিসগুলিকে বসায় দেওয়া, আর ইন্ডাস্ট্রি থেকে আমি কোর্সগুলি ঠিক করে দিব, যাতে করে ওরা যখন এই সার্টিফিকেট নিয়ে আসবে they are already that a training is required for that industry. বুঝতে পারছি আপনাকে? That skill is necessary. স্যার ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমরা 1 ঘন্টা 10 মিনিট আমরা কথা বললাম এবং অসম্ভব রকম ভালো কথা হলো, এবং আমরা বিশ্বাস করি, আমরা এটা মনে করি যে ডেফিনেটলি পারভেজ স্যার, হেলাল স্যার প্রায় আগে আমাদের সাথে যারা যুক্ত ছিলেন তারা আমাদের বিষয়টা মাথায় রাখবেন, এবং আমরা আশা করি স্যারদের মাধ্যমে আমরা ভালো কিছু করতে পারবো। আপনারা স্যার আমাদের জন্য দোয়া করবেন, এবং আমি শেষ করছি, আমি ডেইলি স্টার এবং মাহফুজ আনাম স্যারকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি আমাদেরকে এরকম একটি প্রেস্টিজিয়াস প্ল্যাটফর্ম দেওয়ার জন্য, যেখানে আমরা কাকুলি আপা, পারভেজ স্যারদের মতো মানুষদের কথা শুনছি এবং তাদেরকে নিয়ে আমাদের এই ব্যাকওয়ার্ড ফিজিক্যালি চ্যালেঞ্জিং কমিউনিটিটা আছে তাকে নিয়ে আমরা ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবো। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি যদি মনে করেন আমাকে আপনাদের নাম্বার, কোন ডিস্ট্রিক্টে কত কি অবস্থায়, এগুলি যদি লিস্ট দিতে পারেন, ইট উইল বি ওয়ান্ডারফুল, সো দ্যাট আই ক্যান গিভ ইট টু দেম অলসো, যে এইভাবে জিনিসগুলি আছে, আমি এইভাবে ওখানে আবার ঢুকতে চাই, মানে আমি প্রপোজ করলাম। আই এম শিওর দে উইল এগ্রি বিকজ দে ওয়ান্টেড টু ডু ইট। এটা তো আমার বেনিফিট না স্যার। জি, আমি ওইটাই বলতে চাচ্ছিলাম যে কিছু কি পয়েন্ট, কিছু হাইলাইটস ইস্যুস, হ্যাঁ এক্স্যাক্টলি, ফ্যাক্ট এন্ড ফিগার, জাস্ট ফ্যাক্ট এন্ড ফিগার। ফ্যাক্টস এন্ড ফিগার। সো থ্যাংক ইউ ভেরি মাচ। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমরা শেষ করছি আমাদের ডিসকভারিং উইল পাওয়ার উইথ আসিফ চৌধুরী। আপনারা সবাই ভালো থাকবেন, শুভরাত্রি, সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ কাকুলি, আপনাকেও ধন্যবাদ।